আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? সাউন্ড? আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। সাউন্ড ঠিক আছে না? সাউন্ডে কোনো সমস্যা আছে কি? না ভাইয়া, না ঠিক ভাই। আছে। ওকে, একটা হোয়াইট বোর্ড শেয়ার করেছি, পেয়েছেন? জি ভাইয়া, ভিজিবল। আচ্ছা, ভিডিও দরকার হবে না, যাদের ভিডিও অন আছে ভিডিও অফ করে দেন, অডিও অন থাকলেই হবে। ঠিক আছে, ওকে। আজকে আপনাদের প্রথম ক্লাস শুরু হচ্ছে, ব্যাচ নাম্বার 13। ব্যাচ নাম্বার কত? 13। আচ্ছা, তো প্রথম ক্লাসে অনেকগুলো প্রশ্ন থাকে স্টুডেন্টদের, সেই প্রশ্নগুলো আগে একটু আলোচনা করে নিই, তারপরে বাকি বিষয়গুলোতে আমরা যাব। প্রথমত হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম, যেহেতু আগে অনলাইনে পড়াইতাম না, আমি আগে অফলাইনেই পড়াইতাম। অনলাইনের বিষয় যখন চালু হয়ে গেল, অনলাইনে সবাই যখন পড়ানো শুরু করলো, আমিও অনলাইনে পড়ানো শুরু করলাম। প্রথমের দিকে আমিও আসলে সাপোর্ট করতাম না অনলাইনে, পরে আর কি স্টুডেন্ট যারা পড়তো বা যারা ক্লাস করেছে ওরাই বললো যে না, অনলাইনে ভালো হয়। তো সেই হিসেবে আর কি অনলাইনে আসা, অনলাইনে এখন ভালোই হচ্ছে। অনলাইনের বেশ কিছু সুবিধা আছে, অসুবিধাও আছে। তো সুবিধাগুলোর মধ্যে হচ্ছে প্রথমত যেটা, এই রেকর্ড ক্লাসেসটা লাইফ টাইম থাকবে। আপনি যে আজকে ক্লাসটা করছেন, এই ক্লাসটা এখন যার আইডি থেকে আপলোড করা হবে গ্রুপে, ওই আইডিটাতে যদি কোনো প্রকার সমস্যা না হয়, ক্লাস লাইফ টাইম থাকবে। ঠিক আছে, যে কোনো সময় যে কোনো সমস্যা হয়ে যেতেই পারে, সেটা অস্বাভাবিক কিছু না। তো সাধারণত কোনো সমস্যা হবে না এটাই ধরে নেওয়া হয়, এবং রেকর্ডেডটা লাইফ টাইম থাকবে। আর এই রেকর্ডেড লাইফ টাইম থাকার কারণে কিছু অসুবিধাও আছে। অসুবিধার মধ্যে হচ্ছে অনেকেই, যেমন দেখেন আজকে ক্লাসে জয়েন করেছে মাত্র 24 জন, হয়তো 24 জন ভর্তি কিন্তু স্টুডেন্ট না, মানে এর চেয়ে বেশি, 24 জনের চেয়ে বেশি। অনেকেই যেটা, এটা আজকে তো প্রথম ক্লাস, আরো দেখা যাবে যে 20টা 30টা বা 40টা ক্লাসের পরে স্টুডেন্টের সংখ্যা এমনি ধীরে ধীরে কমতে থাকে। আসলে অফলাইন ক্লাসে কখনোই কমে নাই। আমি যখন অফলাইন ক্লাস নিয়েছি তখন স্টুডেন্টের সংখ্যা কখনোই কমে নাই, শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম স্টুডেন্ট পেয়েছি, কোচিং বাদ দিয়ে। যখন আমি আমার নিজের ব্যাচ পড়াইছি তখন শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম স্টুডেন্ট থাকছে। কিন্তু এখন থাকে না, কি জন্য? ওই যে রেকর্ডেড ক্লাসটা পাওয়া যায়, এই জন্য যে রেকর্ড করে নিবনি, আজকে একটু সময় নেই হাতে, বা আজকে ক্লাসে জয়েন করতে আমার 15 মিনিট লেট হয়ে যাবে, সো আজকে আর ক্লাসে জয়েন নাই করি, করে এটা আমি রেকর্ড করে নিবনি। এই রেকর্ডেড এর ভরসায় একটা দুইটা তিনটা চারটা এভাবে, চারটা না, 2টা থেকে 3টা ক্লাস যখন জমে যায় তখন আর এই ক্লাসগুলো দেখা হয় না। তো এটা একটা ক্ষতিকর দিক আর কি অনলাইন ক্লাসের। রেকর্ডেডটা
পাচ্ছেন ঠিক আছে, বাট এটা আপনি এইভাবে ব্যবহার করবেন না যে ক্লাস হচ্ছে হয়ে যাক পরে আমি করে নিবনি, এই কাজে ব্যবহার করবেন না। রেকর্ডেডটা মূলত ব্যবহার করবেন দুইটা কাজে। একটা কাজ হচ্ছে আপনি আজকে থেকে যে এখন যে আমি আপনার সাথে কথা বলছি, এখন আপনার কোনো কিছু লেখার দরকার নাই, ঠিক আছে? কোনো কিছু লেখার বোঝার দরকার নাই বা খাতায় নোট করার কোনো প্রকার দরকার নাই। এখন শুধু গালে হাত দিয়ে আমার কথা শুনবেন, আমি কি বলছি কি না বলছি বা আপনি কি বুঝতেছেন না বুঝতেছেন সে বিষয়গুলো আপনি আমার সাথে কথা বলবেন, কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে থাকবেন। হ্যাঁ, এবং পুরোপুরি বিষয়গুলো বুঝে নিবেন, ঠিক আছে? এখন কথা হচ্ছে ভাই খাতায় তো নোট করছি না, তো খাতায় কিভাবে নোট করব? এই যে আপনি এই ক্লাসটা পরবর্তীতে পরের দিন আরো একবার দেখবেন, এতে করে আপনার দুইটা সুবিধা একটা হচ্ছে আপনি যখন আমার সাথে ক্লাস করছেন তখন আপনার জন্য বুঝে নেওয়াটা খুব সহজ হচ্ছে, বা আমি যে বিষয়টা আপনাকে বোঝাচ্ছি আপনি সেই বিষয়টার প্রতি মনোযোগ রাখতে পারছেন। বাট লেখা আর আমার কথা শোনা দুইটা কিন্তু একসাথে করতে গেলে অনেক সময় দুই চারটা কথা স্কিপ হয়ে যেতেই পারে এবং স্কিপ হয়ে যায়। তো আপনি পুরোপুরি লেখা বাদ দিয়ে শুধু আমার সাথে কথা বলবেন, এবং আমি কি বলছি যদি সেটা বুঝতে না পারেন আমাকে প্রশ্ন করতে পারবেন। হ্যাঁ, এই সময় আপনি হচ্ছে পুরোপুরি বিষয়টা বুঝে নেবেন, আর পরের দিন আপনি একা একা ভিডিও দেখে আপনি খাতায় নোট করবেন। দুইটা সুবিধার মধ্যে একটা সুবিধা কি বললাম, যে আপনি বুঝে নিতে, এটা ভালো করে বুঝে নিতে পারবেন। লেখা আর বোঝা দুটো একসাথে একটু কঠিন হয়। 2 নাম্বার সুবিধা হচ্ছে আপনার একটা ক্লাস দুইবার দেখা হলো। একটা ক্লাস কয়বার দেখা হলো? দুইবার। আজকে তো আপনি আমার সাথে একবার দেখলেন, আগামীকাল খাতায় তোলার সময় আপনি আরো একবার দেখবেন। এতে করে আপনার প্র্যাকটিসটা দুইবার হলো, ঠিক আছে? কথা বুঝতে পেরেছেন? একবার হচ্ছে আজকে তো দেখলেনই, আগামীকাল আরেকবার খাতায় নোট করার সময় আপনি দেখতে পারবেন, এতে করে আপনার প্র্যাকটিসটা দুইবার হয়ে গেল। ওকে, এই হচ্ছে বিষয়। আর একটা হচ্ছে অবশ্যই রেগুলার প্রেজেন্ট থাকার চেষ্টা করবেন। আর তৃতীয়ত হচ্ছে রেকর্ডেড ক্লাসটা আপনি কি এইভাবে এই কাজে ব্যবহার করলেন, খাতায় নোট করার জন্য। আমি দুইটা কাজে ব্যবহার করতে বলছিলাম, দুইটার মধ্যে একটা হচ্ছে খাতায় নোট করার জন্য। 2 নাম্বার কাজে কি জন্য ব্যবহার করব? মিউট করে দেন। আনমিউট কে আছেন? রবিন, মিউট করে দেন। দেখেন, দ্বিতীয় যে কাজে আপনি ব্যবহার করবেন সেটা হচ্ছে আমি 120টা ক্লাস, আনুমানিক 120টা ক্লাস নিব, হতে পারে 110টাও হতে পারে, আবার এমনও হতে পারে 125টাও হতে পারে, ঠিক আছে? 120-এর আশেপাশে। তবে 140টাও হবে না বা 80টাও হবে না, ঠিক আছে? মানে 120-এর আশেপাশে আর কি। এই 120টা ক্লাসের মধ্যে 2-3টা বা 10টা ক্লাসে আপনার সিরিয়াস সমস্যা থাকতেই পারে। হ্যাঁ, খুব বেশি সিরিয়াস সমস্যা থাকতেই পারে যে 10টা ক্লাসে আপনি অ্যাটেন্ড করতে পারেন নাই আমার সাথে। ওই 10টা ক্লাস দেখার জন্য আপনি রেকর্ডেড ক্লাসটা ব্যবহার করবেন, আদারওয়াইজ রেকর্ডেডটা আপনার ব্যবহার করা উচিত হবে না। এখন কথা হচ্ছে যে রেকর্ডেডটা দিচ্ছি কেন? রেকর্ডেড দিচ্ছি আপনারা চাচ্ছেন তাই দিচ্ছি। রেকর্ডেডটা দিয়ে আসলে আপনি রেকর্ডেডটা নিয়ে, মানে যদি পুরোপুরি শুধু রেকর্ডেড ক্লাসই দেখতে চান তাহলে কিন্তু প্রতি বছর বছর কিন্তু নতুন নতুন ব্যাচ অফার করা লাগতো না, অনেকেই কিন্তু রেকর্ডেড ক্লাসই কিনে নিয়ে নিতে পারতো, তাই না? সো রেকর্ডেড এর উপরে আমি যেটা বোঝাতে চাচ্ছি, রেকর্ডেড ক্লাসের উপরে আপনি সম্পূর্ণরূপে নির্ভরশীল থাকবেন না, ঠিক আছে? শুধুমাত্র এই দুইটা কাজেই ব্যবহার করবেন, এক্স্যাক্টলি দুইটা কাজে। একটা হচ্ছে কি খাতায় নোট করার জন্য, আর একটা হচ্ছে কি সিরিয়াস কোনো সমস্যা থাকলে বা খুব বড় ধরনের কোনো সমস্যা থাকলে ওই সমস্যাগুলোতে যদি ক্লাসে অ্যাটেন্ড করতে না পারেন, ওই ক্লাসগুলো করার জন্য আপনি রেকর্ডেড ক্লাস ব্যবহার করবেন। ওকে, এবার আসি ম্যাটেরিয়ালস নিয়ে, যে ক্লাসের আমি কি কি ম্যাটেরিয়ালস দিব সেটা। আচ্ছা, তার আগে আমি ক্লাসের টাইমটা বলে নেই, অনেকেই জিজ্ঞেস করেছেন। ক্লাসের টাইম হচ্ছে শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার রাত 9:30 থেকে 10টা পর্যন্ত, 11টা পর্যন্ত। রাত 9:30 থেকে 11টা। এখন ঈদের আগে তারাবি নামাজের একটা বিষয় আছে, সেই জন্য আর কি ঈদের আগের ক্লাসগুলো রাত 10টায় হবে। এখন ঈদের আগে কয়টা ক্লাস হবে সেটা আপাতত বলা যাচ্ছে না, আরো 2টা বা 3টাও হতে পারে বা একটাও হতে পারে, সেটা পরবর্তীতে দেখা যাবে। ওকে, এবার আসি, অনেকেই হয়তো ভর্তি হয়েছেন বা অনেকের মনে মনে এই প্ল্যান আছে, যেটা আমি ভর্তি হওয়ার সময়ও বলেছিলাম, যে আমি কিন্তু কোনো এক্সামকে ফোকাস করে পড়াই না।
আজকে প্রথম ক্লাসে আবারও আমি বলে দিচ্ছি, ঠিক আছে? এই বিষয়টা নিয়ে আপনি 10টা ক্লাস অথবা 5টা ক্লাস পরে ঠিকই আমাকে জিজ্ঞেস করবেন। সো এই জিজ্ঞেসটা যাতে আপনাকে না করতে হয়, আমি আজকে আবারও বলে দিচ্ছি, ভালো করে বলে দিচ্ছি, ভালো করে কান খুলে শুনে নেন। যে আমি কোনো এক্সামকে ফোকাসড করে পড়াই না, বা কোনো এক্সামকে ধরে নিয়ে, কোনো এক্সামকে টার্গেট করে নিয়ে পড়াই না। বাংলাদেশ ব্যাংককে টার্গেট করছি, বিসিএস কে টার্গেট করছি, বা অন্য অন্য সরকারি ব্যাংকগুলোকে টার্গেট করছি, বা আইবিএ কে টার্গেট করছি না। আমি কিন্তু কোনো প্রকার এক্সামকে টার্গেট করে পড়াই না। আমি পুরোপুরি টার্গেটটা থাকে আমার ম্যাথের উপরে, আমি ম্যাথ শিখবো। সুতরাং এখন 3টা ক্লাস হওয়ার পরে অমুক পরীক্ষার রুটিন দিয়ে দিল, অমুক পরীক্ষার ডেট পড়ে গেছে, বা ওই পরীক্ষার ডেট চলে আসছে, ভাই মাত্র তো একটা লেকচার শিট শেষ হলো, ভাই মাত্র তো 3টা ক্লাস শেষ হলো, এই কথাগুলো কিন্তু বলবেন না, ঠিক আছে? ধীরে আস্তে আপনার কোর্স শেষ পর্যন্ত শেষ করবই। এটা 13 নাম্বার ব্যাচ, ইতোপূর্বে 12টা ব্যাচ শেষ হয়েছে। 12টা ব্যাচ যেভাবে শেষ হয়েছে সেইভাবেই ইনশাল্লাহ এটাও শেষ করব, ঠিক আছে? এখন 1 মাস পরে দেখা গেল যে 3টা ব্যাংকের আপনার ডেট দিয়ে দিয়েছে, ওইটার তার সাথে কিন্তু এই ক্লাসের কোনো সম্পর্ক নাই। আপনি এই ক্লাস থেকে কোনো রূপ সাহায্য নিয়ে যদি আপনি পরীক্ষাতে ভালো করতে পারেন তো আলহামদুলিল্লাহ, ওটা আপনার প্লাস পয়েন্ট। আপনার কোর্সটা পুরোপুরি একদম সিলেবাসে যতটুকু থাকে, নাম্বার সিস্টেম থেকে শুরু করে জিওমেট্রি পর্যন্ত, এক্স্যাক্টলি আপনার হাত থেকে আমি সময় নিয়েছি 120টা। 120টা ক্লাস শেষ হবার পরে তারপরে আপনি এক্সামকে ফোকাসড করবেন, এর আগেও না, এর পরেও না। ঠিক আছে? কথা কি বুঝতে পেরেছেন? আমি কি বলেছি বুঝতে পেরেছেন সবাই? জি ভাইয়া। জি ভাইয়া, বুঝতে পারছি। অবশ্যই, অবশ্যই আমি কোনো এক্সামকে টার্গেট করে পড়াচ্ছি না। জুলাই মাসে দেখা গেল এডির এডির সার্কুলার হলো, জুন জুলাই মাসে এডির সার্কুলার হওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে বলতে জুন জুলাইতে এডির সার্কুলার হয়ে যাবে খুব সম্ভবত। তো এখন এডিট সার্কুলার জুন জুলাইতে হয়ে গেল, নভেম্বরে গিয়ে দেখলেন পরীক্ষা, তখন কিন্তু কেউ কান্নাকাটি করিয়েন না, ভাই নভেম্বরে তো পরীক্ষা, ক্লাস মাত্র 50টা শেষ হলো, এটা কেমন হলো? ঠিক আছে? ওইটা কিন্তু, ওইটা টার্গেটে কিন্তু পড়াচ্ছি না। ওকে, এবার আসি ম্যাটেরিয়ালস নিয়ে। ম্যাটেরিয়ালস এর মধ্যে আমি পিডিএফ, দেখবেন আপনার যে সিক্রেট গ্রুপ আছে, সিক্রেট গ্রুপে আমি আগের ব্যাচ গুলোতে একটা একটা করে দিতাম, এতে করে স্টুডেন্টদের এই প্রিন্ট করতে একটু মানে সমস্যা হইতো, বারে বারে বাইরে যাওয়ার প্রয়োজন হতো, এবং প্রিন্ট করতে একটু খরচও বেশি হয়ে যেত। এই জন্য এই ব্যাচ থেকে আমি একেবারে সবগুলো লেকচার শিট দিয়ে দিছি, 1 থেকে 12টা লেকচার শিট একেবারে দিয়ে দিচ্ছি, যাতে করে আপনার প্রিন্ট করতে সুবিধা হয়, এবং বারে বারে যাতে আপনার এই প্রিন্ট করতে যাওয়ার দরকার না হয়, এ কারণে আমি একেবারে দিয়ে দিছি। এই লেকচার শিটে যে অঙ্কগুলো আছে, বাংলাদেশের বেশিরভাগ বই, 90% বইয়ে দেখবেন এত অঙ্ক নাই। শুধুমাত্র লেকচার শিটে যে অঙ্কগুলো আছে, বাংলাদেশের 90 থেকে 95% বইয়েও এত অঙ্ক নাই। যেমন আমি নাম্বার সিস্টেমে মনে হয় 315টা অঙ্ক দিয়েছি, বাংলাদেশের কোনো বইয়ে নাম্বার সিস্টেমের 315টা অঙ্ক নাই, সর্বোচ্চ 20টা। 320টা দিছেন, 320। হ্যাঁ, 320টা। তো কোনো বইয়েই কিন্তু 320টা অঙ্ক নাই। আপনি সর্বোচ্চ দেখবেন 100টা অঙ্ক আছে, বা 120টা বা 10টা। আমি এটা কি জন্য বলতেছি, একটু পরেই হয়তো বলবেন ভাই কি বই পড়বো। হ্যাঁ, আমি সেগুলোও নিয়ে বলবো। একটু পরে হয়তো আপনি বলবেন যে ভাই কোন বই পড়বো। দেখেন, শুধুমাত্র লেকচার শিট যদি আপনি শেষ করতে পারেন, শুধুমাত্র লেকচার শিট যদি শেষ করতে পারেন, বাংলাদেশের সকল এক্সাম কমপ্লিট হবে, এটা আশা রাখি। বিগত বছরগুলোতে কমপ্লিট হয়েছে, এবারও কমপ্লিট হবে, সেটাই আশা রাখি। শুধুমাত্র যদি লেকচার শিটটা কমপ্লিট করতে পারেন, এবং লেকচার শিটটাই কমপ্লিট অনেকেই করতে পারে না। ঠিক আছে? আমার করানো আমি আপনাকে করে দিব, বুঝিয়ে দিব, এবং আপনার রেকর্ডেডও আমি তৈরি করে দিব, সেটা কোনো সমস্যা নেই। বাট আপনার বাসায় নিজে নিজে প্র্যাকটিস করে কিন্তু এটা শেষ করতেই হবে। ঠিক আছে? আমি প্রতিটা অঙ্কই ধরে ধরে করাই দিব, তাতে কোনো সমস্যা নাই। তো লেকচার শিট, যারা অতিরিক্ত প্রেশার নিতে চাচ্ছেন না, শুধুমাত্র লেকচার শিট পড়লেই এনাফ। এনাফ না, মোর দেন এনাফ। এবার আসি, এই লেকচার শিট থেকেই আপনি ব্যাংক, বিসিএস, স্যাট, ক্যাট এবং আদার্স যে ব্যাংকের এক্সাম গুলো আছে সবগুলো কমপ্লিট করতে পারবেন। ঠিক আছে? এবার আসি বই নিয়ে, যারা বই নিয়ে জানতে চাচ্ছেন যে কি কি বই পড়বেন। বই এখানে অনেক, আপনার এই বইটা আপনার পছন্দ মতো, এটা আমি আপনাকে সাজেস্ট করছি না যে আপনার এই বইটাই পড়তে হবে।
আপনার কাছে যে বইটা আছে সেই বইটাই ভালো, আপনার টেবিলে যে বইটা আছে সেই বইটাই ভালো, প্রতিটা বইই ভালো। কিসের জন্য আমি বলছি না, কারণ আমি যে অ্যাপ্রোচে বা যে মেথডে অঙ্ক করাবো, এই মেথড বা এই অ্যাপ্রোচ বাংলাদেশের কোনো বইয়ের সাথে আপনি মিল পাবেন না। এখন আমি আপনাকে 5টা অঙ্ক করিয়ে দিলাম, এই টাইপের বা এই নিয়মের যদি অঙ্ক যদি কোনো বইয়ে থাকতো তো হয়তো আমি সেই বইটার কথা বলে দিতাম, তাহলে আপনার প্র্যাকটিস করতে সুবিধা হতো। তো আমি যেভাবে অঙ্কগুলো করিয়ে দিব এই মেথড গুলো আপনি কোনো বইয়ে পাবেন না। এ কারণে আপনার কাছে যে বই আছে আপনি সেইটাই করতে পারেন, সেইটাই। এরপরেও যাদের ইংরেজি ডাকগুলোতে সমস্যা, মানে একেবারেই প্রাথমিক অবস্থায় আছেন, ইংরেজি ডাক পড়তে গেলে অনেক সময় অঙ্ক বুঝতে সমস্যা হয়ে যায়, মানে আপনি বুঝতেছেন বা বুঝতেছেন না এরকম, মানে প্রশ্ন পড়ে একটা অঙ্ক প্রশ্ন পড়েছেন আপনি কিছুটুকু বুঝতেছেন আবার কিছুটুকু বুঝতেছেন না, বা মানে একটু কষ্ট কষ্ট ফিল হচ্ছে আর কি ইংরেজি ডাকে। তাদের জন্য আমি বলবো আপনি সাইফুডসের বইটা দিয়ে শুরু করতে পারেন, সাইফুডসের ম্যাথ বইটা দিয়ে। ঠিক আছে, একটাই সাইফুডসের ম্যাথ বই আছে, এটা দিয়ে শুরু করতে পারেন। কারণ সাইফুডসের ম্যাথ বইটা 3টা ক্যাটাগরিতে ভাগ করা আছে, দেখেন অঙ্কের সাথে এরকম 3 রকমের চিহ্ন আছে, ইজি, মিডিয়াম, হার্ড। এবং 1 নম্বর অঙ্কে যে অঙ্কটা থাকার কথা 1 নম্বর অঙ্কে সেই অঙ্কটাই আছে, 10 নম্বর অঙ্কে যে অঙ্কটা থাকার কথা 10 নম্বর অঙ্কে সেই অঙ্কটাই আছে, 18 নম্বর অঙ্কে যে অঙ্কটা থাকার কথা সে, মানে সিরিয়ালটা সুন্দর করে মেনটেন করেছে আর কি। এই, এবং এই বইটা পুরাতন পড়লেই চলবে, নতুন কেনার দরকার নাই, নতুনের দাম হয়তো অনেক বেশি নিবে, 400 বা 450 টাকা। আপনি 60 থেকে 70 টাকা দিয়ে পুরাতনটাও পড়তে পারবেন, কারণ এটা আমি প্র্যাকটিস বুকের কথা বলছি। প্র্যাকটিস বুক পুরাতন হলেই চলে। ঠিক আছে, শুধুমাত্র কোশ্চেন ব্যাংক নতুন দরকার হয়। ঠিক আছে, কোশ্চেন ব্যাংক যেটা সেটা নতুন দরকার হয়, বাট প্র্যাকটিস বুক পুরাতন হলেই হয়। আপনি এটা পুরাতন কিনতে পারবেন। এরপরে যদি পড়তে চান সেটা হচ্ছে জিম্যাট নোভা ম্যাথ বাইবেল। এটা এটা নীলক্ষেতে 90 থেকে 110 টাকার মধ্যে দাম দিবে, এর বেশি না, ছোট্ট একটা বই। ঠিক আছে, এই বইটা ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত যে কারণে হয়েছে, বা আমাদের দেশে এই বইটা যে কারণে বেশি পরিচিত লাভ করেছে সেটা হচ্ছে জিওমেট্রি পার্টটার জন্য। জিওমেট্রি এই পার্টটার জন্য, বিশেষ করে আইবিএ এমবিএ তে যারা অ্যাডমিশন টেস্ট দিতে চাচ্ছেন বা আইবিএ তে যাদের টার্গেট আছে, তাদের জিওমেট্রির জন্য একমাত্র সোর্স হচ্ছে এই বইটা। আমি স্পেশালি জিওমেট্রির জন্য এই বইটা আপনাকে সাজেস্ট করছি না, আপনি জিওমেট্রি বাদ দিয়ে বাকি পার্টটাও এখান থেকে পড়বেন। ছোট্ট বই, ছোট্ট বই বলতে প্র্যাকটিস অঙ্কে খুব একটা বেশি অঙ্ক নেই, 5টা 7টা এরকম করে অঙ্ক আছে, তবে অঙ্কগুলো ভালো ভালো অঙ্ক, প্র্যাকটিস করলে আপনার বেসিকটা ভালো মতোই ডেভেলপ করবে। এই দুটো বই হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিক ছিল। ঠিক আছে, এই দুটো বই আপনার অ্যান্টিবায়োটিক ছিল, আগে আপনাকে সুস্থ করা হলো এই দুটো বই দিয়ে, যাদের একেবারেই খুবই অবস্থা খারাপ তাদের জন্য। এখন আপনার হিউজ প্র্যাকটিসের দরকার, এখন হিউজ প্র্যাকটিসের জন্য আপনি আগারওয়ালের বইটা পড়বেন। আগারওয়ালের কিন্তু অনেকগুলো ভার্সন আছে। ঠিক আছে, বাজারে আগারওয়ালের অনেকগুলো ভার্সন আছে, বিভিন্ন নামে আছে। একমাত্র অরিজিনাল ভার্সন যেটা, যেটা বাংলা ট্রান্সলেট করা না, ইংলিশ টু বাংলা, অনেক কোম্পানির বই আছে, মানে কি কি নামে যেন আছে, অ্যাডভান্স বা আরো কি কি নামে যেন আছে, সেই বইগুলো কিন্তু পড়বেন না। ঠিক আছে, এই যে অনেক সময় আপনি ব্যাংকের এক্সাম দিতে গিয়ে ম্যাথ কোশ্চেন 4 বার করে আপনার রিডিং করা লাগে, এরকম অভিজ্ঞতার সম্মুখীন কে কে হয়েছেন বলেন? একটা করে ম্যাথ কোশ্চেন পরীক্ষার হলে 4 বার করে হয়েছি রিডিং ভাই, করতে হয়। হয়েছি ভাই। 4 বার করে রিডিং কি জন্য করতে হয়? প্রথম 3 বার রিডিং করতে হয় ইংরেজি ডাকটা বুঝে নিতে, যে আসলে এখানে কি বলছে এটা বোঝার জন্য। আর চতুর্থবার পড়া লাগে হচ্ছে অঙ্ক করার জন্য। এই যে ইংরেজি ডাকের বুঝতে যে কষ্ট হয় সেটা কিন্তু একমাত্র দোষী হচ্ছে এই যে আগারওয়ালের বাংলা ভার্সনের বইগুলো। মার্কেটে অনেক আছে আগারওয়ালের বাংলা ভার্সনের বই, এই বইগুলো যদি কারোর কাছে থেকে থাকে, আমি এর আগেও বলছিলাম, বইগুলো যদি কারোর কাছে থেকে থাকে আপনার সাথে যার শত্রুতা আছে তাকে গিফট করে দিবেন, বাংলা ভার্সনের যেগুলো, ওইদিকে ঘুরেও তাকাবেন না, ইংরেজি ভার্সনেরটাই পড়বেন আপনি। কষ্ট হোক, 2 মাস সময় বেশি লাগুক, তাও আপনি ইংরেজি ভার্সনেরটাই পড়বেন। অরেঞ্জ কালারের একটা বই দেখবেন বাজারে, সর্বোচ্চ 150 থেকে 160 টাকা দাম নিবে।
ঠিক আছে, যদি বই পড়তে চান। এছাড়া জিম্যাট অফিসিয়াল গাইড আছে, জিম্যাট অফিসিয়াল গাইডে প্রতি বছর আসে 250টা অঙ্ক থাকে, মানে সব মিলে 250টা অঙ্ক থাকে প্রতি বছর, একটা করে আসে জিম্যাট অফিসিয়াল গাইড। 2023-এরটা এখনো আসেনি, 2023-এরটা অগস্টের দিকে আসবে, তো নিতে পারবেন। তবে আমাদের দেশে জিম্যাট অফিসিয়াল গাইড চলে 2013টা, মানে চলে না, সবগুলোই চলে, 2013টা সবচেয়ে ভালো। যদি নীলক্ষেত থেকে পুরাতন কেউ সংগ্রহ করতে পারেন, এবং নীলক্ষেতের যারা বই বিক্রি করে ওরাও জানে যে 2013 ভার্সনেরটার চাহিদা বেশি। আপনি বাজারে গেলেই বুঝতে পারবেন 2023-এর যেটা সেটার প্রতি কারোর কোনো চাহিদা নেই। এটা আপনার কাছে 10 টাকা কম রাখলেও 2013 ভার্সন যেটা পুরাতন বই, ওটা 100 টাকার যদি অ্যাকচুয়ালি দাম যদি 100 টাকা হয়, ওটার দাম 700 টাকা চাইবে। ঠিক আছে, তো পুরাতন এটা সংগ্রহ করে নেবেন যদি জিম্যাট অফিসিয়াল গাইড করতে চান। ঠিক আছে জি, এবং এটা সফট কপিও আছে, আপনি সেটা সংগ্রহ করে নিতে পারবেন। ওকে, এরপরে হচ্ছে অনলাইন ম্যাটেরিয়ালস এর কিছু কথা বলি। এটা তো হচ্ছে হার্ড কপির কথা বললাম, এখন আসি অনলাইন কিছু ম্যাটেরিয়াল আছে। মিউট করে দেন। অনলাইন কিছু ম্যাটেরিয়ালস আছে, সেটা হচ্ছে বিভিন্ন সাইট আছে। মিউট করে দেন, আনমিউট কে আছেন দেখেন। ইন্ডিয়া বিক্স বেশ কিছু পরিচিতই আছে এবং খুবই ভালো। ইন্ডিয়া বিক্স, এখান থেকে আপনি ম্যাথ প্র্যাকটিস করতে পারেন। ইন্ডিয়া বিক্স, এবং সরাসরি এই ওয়েবসাইট গুলো থেকে অঙ্ক আসে। এক্সাম ভেডা অনেকেই পরিচিত, অনেকেরই, আর যাদের পরিচিত না তারা এখন থেকে এটা দেখতে পারেন। কম্পিউটারেড, ঠিক আছে। এরপরে আরেকটা আছে ক্যাম্পাস, যেটা থেকে আমি অনেক প্র্যাকটিস করতাম। ক্যাম্পাস গেট একটা আছে, তারপরে আছে আড্ডা 24/7। অনলাইন কিছু ম্যাটেরিয়ালস, আমি বেশ কয়েকটা খুবই পরিচিত এবং হ্যাঁ, পপুলার। এক্সাম বেটার পরে কি লিখছেন? কম্পিউটারেড, ঠিক আছে। এখন এই সবগুলো থেকে কিন্তু প্র্যাকটিস করে আপনি কোনোদিনও শেষ করতে পারবেন না, আমি কোনোদিনও শেষ করতে পারিনি। আমি একটাই প্র্যাকটিস করছি কিনা তার কোনো ঠিক নাই। তবে ইন্ডিয়া বিক্স এটা সবচেয়ে ছোট, সবচেয়ে বেশি অঙ্ক একদম সরাসরি পরীক্ষাতে কমন চলে আসে এই প্রথম তিনটা থেকে, ইন্ডিয়া বিক্স, এক্সাম ভেডা এবং কম্পিউটারেড। আর ইন্ডিয়া বিক্স এর প্রতিটা অঙ্কই পরীক্ষাতে আসা। ইন্ডিয়া বিক্স এটা অ্যাপসও আছে, আর এই দুটো অ্যাপস নাই, তবে এই দুটো আপনি সার্চ দিলে আপনি পাবেন সবই সহ। ঠিক আছে, মানে অনলাইন কিছু ম্যাটেরিয়ালস। আমি প্রথমে হচ্ছে বইয়ের কথা বললাম, হার্ড কপি, এটা বাসায় আপনি পড়বেন। এটা হচ্ছে যদি আপনার কাছে যে বই আছে সেইটা যদি আপনি পড়তে পারেন কোনো সমস্যা নাই, আপনার কাছে যে বইটা আছে ওই বইটাই ভালো। এরপরেও যদি আপনি পড়তে চান এই বইগুলো পড়তে পারেন। আর সর্বপ্রথম আপনাকে যেটা সাজেস্ট করলাম, লেকচার শিট পড়লেই শেষ। লেকচার শিট পড়েই তো আপনি শেষ করতে পারবেন না, লেকচার শিটে এত অঙ্ক আছে, শুধু লেকচার শিট পড়লেই এনাফ। শীত এরপরে করে যদি বুঝতে পারবো না। জি, আর যদি বই না কিনি, মানে সাইপ্রাসের বই, জিনেটের বই না কিনে শুধু শীত করে কি ইংলিশ বুঝতে পারবো না? অবশ্যই পারবেন, আমি তো প্রতিটা অঙ্কই করাবো, প্রতিটা অঙ্কই ধরে ধরে করাবো। ঠিক আছে, ক্লাস করলেই বুঝতে পারবেন। আপনি 2 মাস সময় নেন, বই কিনবেন কি কিনবেন না আমাকেও 2 মাস সময় দেন। আপনি লেকচার শিটের মধ্যে ভালো করে ঢুকে যান, 2 মাস সময় নিলেই বুঝতে পারবেন যদি বই পড়তে চান। ঠিক আছে, মানে এটা আমার মতামত। আবার এই কয়েকটা বই যে আপনার পড়তেই হবে এটা নট নেসেসারি। ঠিক আছে, এটা একান্ত আমার মতামত। এই কয়েকটা বই না পড়ে কি কেউ ভালো করছে না? অবশ্যই ভালো করছে। এছাড়া অনলাইন ম্যাটেরিয়ালস এর জন্য এই কয়েকটা খুবই ভালো, এখানে যে কয়েকটা লিখে দিয়েছি: ইন্ডিয়া বিক্স, এক্সাম ভেডা, কম্পিউটারেড, ক্যাম্পাস গেট, আড্ডা 24/7। মানে আপনি যদি অনলাইন থেকে প্র্যাকটিস করতে চান এর চেয়ে ভালো আর কিছু নাই। আর একটা আছে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোশ্চেনের জন্য খুবই ভালো। স্ট্যান্ডার্ড কোশ্চেনের জন্য সেটা কি? gmatclub.com। এখানকার এই gmatclub.com এর অঙ্ক আপনাদের লেকচার শিটে আমি অ্যাড করেছি। ঠিক আছে, স্ট্যান্ডার্ড কোশ্চেনের জন্য এটা খুবই ভালো। ওকে, এছাড়া অনলাইন কিছু ভিডিও আছে, অনলাইন ভিডিও দেখতে পারেন। অনলাইন ভিডিওর জন্য আমাদের
দেশীয় একটা আছে, প্ল্যাটফর্ম আছে, নাম কি জানা আছে কারোর? জানা আছে? খান একাডেমি। এটা এখন আমাদের দেশীয় নাম কি যেন ওনার? ভাই খান একাডেমি হুম, বাংলাদেশের? হ্যাঁ, এটা খান তো এখন সালমান কি যেন, এটা আমাদের বাংলাদেশি ছেলে। সালমান খান জি জি, হ্যাঁ সালমান হ্যাঁ খান। হ্যাঁ হ্যাঁ, ওনারা কি এখন কম্পিটিটিভ এক্সামের ভিডিও পোস্ট করে? সব A to Z, শুধু ম্যাথ না, আপনি যে কোনো কিছু পাবেন এটা। মানে শুধু ওয়ার্ল্ড এর মধ্যে সবচেয়ে মানে এত সাজানো গোছানো এদের ভিডিও গুলো। এখান থেকে শুধুমাত্র ম্যাথ না, সব সাবজেক্টের আপনি পাবেন। এছাড়া ইন্ডিয়ান একটা আছে, প্ল্যাটফর্ম আছে, ডোন্ট মেমোরাইজড.com। এবং ইন্ডিয়ার সব বিখ্যাত টিচারদের আড্ডা যেখানে, সেটা হচ্ছে আন একাডেমি। আন একাডেমি, আন একাডেমি সাইট, SIT, এরকম আন একাডেমি সাইট। এখানে ইন্ডিয়ান সব টিচারদের, মানে ইন্ডিয়ান সবচেয়ে সব বিখ্যাত টিচারদের আড্ডা এখানে, মিলন মেলা এখানে। ওকে, তো এই হচ্ছে অনলাইন ম্যাটেরিয়ালস। এবং আপনি যদি কোনো ভিডিও দেখতে চান বা সেখান থেকে হেল্প নিতে পারবেন। এরপরে আসি, অনেকেই জিজ্ঞেস করবে যে ভাই ম্যাথে কিভাবে ভালো করব, তাই না? দেখেন, তিন ক্যাটাগরির স্টুডেন্ট থেকে থাকে সাধারণত। এক ক্যাটাগরি হচ্ছে যারা খুবই উইক, একেবারেই উইক, ঠিক আছে। আর এক ক্যাটাগরি আছে যারা যারা আসলে উইক না, ইন্টারমিডিয়েট বা SSC পর্যন্ত অঙ্ক করেছে, তারপরে আর অঙ্ক করা হয়নি। অঙ্ক ভালো পারতো একটা সময় অঙ্ক ভালো পারতো, কিন্তু প্র্যাকটিসের অভাবে এখন দীর্ঘদিন এর সাথে ডিটাচড, এখন অনেকটাকে ভুলে গেছে। এইটা থাকে একরকম। আর একটা হচ্ছে খুবই ভালো, আর একটা কোয়ালিটি থাকে খুবই ভালো। এই তিন ক্যাটাগরির স্টুডেন্ট থাকে। তিন ক্যাটাগরির জন্য সেম। এখন ভালো করার জন্য আসলে এর আলাদা কোনো মূল মন্ত্র নাই, ঠিক আছে। সর্বপ্রথম যেটা থাকতে হবে সেটা হচ্ছে আপনার কনফিডেন্স। এগুলো নোট করার কিছু না, আমার বলে যাওয়ার জন্য তাই আমি বলতেছি, ঠিক আছে। কনফিডেন্সটাকে আপনাকে বিল্ড আপ করতে হবে। ভাইয়া দেখ- ম্যাথ দে- মোটামুটি পারি, কিন্তু কনফিডেন্সটা হচ্ছে প্রবলেম আর কি। এক্সাম হলে গেলে দেখা যাচ্ছে প্র্যাকটিস করে যাওয়া ম্যাথটা হচ্ছে হ্যাঁ, এগুলো এগুলো হয়ে যাবে, সমস্যা নাই। দেখবেন অনেক 8 বছর 9 বছরের বাচ্চা অ্যাডভান্স ম্যাথ করতেছে, দেখেন নাই? 8 বছর 7 বছর, ঠিক আছে, এরকম অ্যাডভান্স ম্যাথ করতেছে। 9 বছরের বাচ্চা অ্যাডভান্স ম্যাথ করতেছে, ঠিক আছে। এগুলো প্রথমত হচ্ছে কনফিডেন্স লাগবে। এরপরে হচ্ছে 2 নম্বরটা লাগবে বেসিক আইডিয়াটা থাকতে হবে, বেসিকটা। এখন বেসিক মানে যে আপনার সব ফর্মুলা, বড় বড় ফর্মুলা বা সবকিছু জানতে হবে, বিষয়টা এমন না। এখন এই মুহূর্তে আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে A+B এর পাওয়ার 4 হলে এই ফর্মুলাটা কি হবে সেটা বলেন। এখন এই মুহূর্তে আপনি পারলেন না, এর মানে এই না যে আপনার বেসিক খারাপ, ঠিক আছে। বেসিক কি জিনিস সেটা আগে আপনাকে বুঝতে হবে, ঠিক আছে। এখন 5 টাকার একটা আইটেম 10 টাকা বিক্রি করলে প্রফিট হলো নাকি লস হলো, এতটুকু সেন্স যার আছে তার বেসিক ভালো, আমি ধরে নিব, ঠিক আছে। তো এইটা হচ্ছে বেসিক। বাট এই বেসিক গুলো আপনাকে অ্যাপ্লাই করার অ্যাবিলিটি থাকতে হবে, এবং এটা হচ্ছে আমি ধরিয়ে ধরিয়ে দেখিয়ে দিব। 3 নাম্বার হচ্ছে টেকনিক। আপনার টেকনিক থাকতে হবে, বা টেকনিক, আমরা যে বিশেষ করে এই 3 নাম্বার, এই কারণেই বেশিরভাগ স্টুডেন্ট আমার কাছে ভর্তি হয়। মানে আমার কাছে ভর্তি হওয়ার যেটা কারণ, এই 3 নাম্বার, এই কনফিডেন্স বা বেসিক, এটা সবারই আছে। এই যে টেকনিকের জন্য, ঠিক আছে, একটা অঙ্ক আসলে কিভাবে করব, বা অঙ্কটা কিভাবে ধরবো, বা অঙ্কটা কিভাবে সাজাবো, কোন দিক থেকে চিন্তা করলে সুবিধা হবে, বা কিভাবে এটাকে ভাঙলে সহজ হবে, এই টেকনিক, বা একটা কঠিন বিষয়কে সহজে কিভাবে চিন্তা করা যায়, ঠিক আছে, একটা লম্বা বিষয়কে এক কথায় কিভাবে চিন্তা করা যায়, এই টেকনিক গুলো আপনার জানতে হবে। এবং টেকনিক গুলো শুধু জানলেই হবে না, সময় মতো অ্যাপ্লাই করতে পারতে হবে, ঠিক আছে। এবং 4 নাম্বার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, 4 নাম্বার যেটা, প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। এবং এটাই হচ্ছে সবচেয়ে মূল কথা। উপরের 3টা ভুয়া,
উপরের এই তিনটার কোনো ভ্যালু নাই। ঠিক আছে, এই যে 4 নাম্বার যেটা, সেটাই হচ্ছে মূল কথা, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। এখন আপনি আমার কাছ থেকে শুনলেন যে ম্যাথ ভালো করতে কি করতে হয়, প্র্যাকটিস করতে হয়। আর একজনের কাছে শুনলেন ম্যাথ ভালো করতে কি করতে হয়, প্র্যাকটিস করতে হয়। এবার যে একেবারেই অঙ্ক পারে না তার মুখ থেকেও শুনলেন যে ম্যাথ ভালো করতে নাকি প্র্যাকটিস করতে হয়। এ কারণে এটার প্রতি আপনার কনফিডেন্স নাই, বা এটা বা এই প্র্যাকটিস করলে যে ভালো করা যায় এটা আপনার বিশ্বাস হচ্ছে না এই কারণে। কারণ সবাই তো এইটাই বলতেছে, তাহলে স্পেশালিটি কোথায় ভালো করার? ভাই এইটাই স্পেশালিটি। এটা সত্য কথা। তো মিউট করে দেন, মিউট করে দেন। ওকে, দেখেন, এখন এটা সত্য কথা, তো এই কারণে সবাই বলে। আর এটা সবাই বলে দেখে আপনি এটাকে গুরুত্ব দিবেন না, বিষয়টা কিন্তু তা না। প্র্যাকটিসের ব্যতিক্রম আসলে কিছু নাই। দেখেন, সেই ছোট্ট কাল থেকে, পিচ্চি কাল থেকে অঙ্ক করে আসতেছি। জীবনের 16 আনার 12 আনা থেকে 13 আনায় চলে গেছে ম্যাথের পিছনে। ঠিক আছে, ম্যাথের জন্য জীবনে অনেক কিছু পেয়েছি, আবার বেশিরভাগ কিছু হারিয়েও ফেলেছি। তার মানে ম্যাথের সাথে এত বেশি সম্পর্ক। এরপরেও এই যে কয়েকদিন পরে আপনাদেরকে ছুটি দিয়ে ঈদে বাড়িতে চলে যাব, 10-15 দিন পর যখন আবার এসে ক্লাসে ঢুকবো, 15 দিন পর এসে অনেক অঙ্ক করতে গেলে আমার কাছে নতুন মনে হবে, বা মনে হবে আমি অঙ্ক পারছি না, এরকম একটা ফিল আসবে। যেখানে প্রতি সপ্তাহে আমি ক্লাস নিয়েছি সর্বোচ্চ 40টা, প্রতি সপ্তাহে 7 দিনে, শুক্রবার থেকে পরের শুক্রবার পর্যন্ত 40টা ক্লাস এভাবে নেওয়ার সত্ত্বেও 15 দিন যদি আমি ক্লাস না নেই, বা 15 দিন আমি যদি অঙ্কের সাথে সম্পর্ক না থাকে, 16তম দিনে এসে অঙ্ক আমার কাছে অনেক অঙ্কই নতুন নতুন লাগে। ঠিক আছে, সো আপনি যদি মনে করেন যে প্র্যাকটিসের ব্যতিক্রম হয়তো কিছু আছে, বা প্র্যাকটিসের বিকল্প হয়তো কিছু আছে, তাহলে আপনি ভুল করছেন। প্র্যাকটিসের বিকল্প কিছু নাই, তাই আমিও আপনাকে পরামর্শ দিব, প্র্যাকটিস করেই আপনাকে ভালো করতে হবে, এছাড়া এর শর্টকাট কোনো উপায় নাই, বা থাকলেও সেটা আমার হয়তো জানা নাই। এটা আমি জানি যে প্র্যাকটিসই করতে হবে। ওকে, তো এখন এরপরেও যদি কোনো কিছু জানার থাকে বা বলার থাকে, সেটা আপনারা প্রশ্ন করবেন, আমি অ্যান্সার দিব। এবং আমারও এই মুহূর্তে হয়তো সবকিছু মনে নাই, মনে হলে আমি বলে দিব। আপাতত বেসিক যে কথাবার্তাগুলো সেগুলো আমি বললাম। এখন ক্লাস শুরুর পূর্বে লেকচার শিট তো 1 থেকেই, আচ্ছা, আরেকজন একটা প্রশ্ন করেছিল যে ভাই, বিআইবিএম বা আইবি এর যে প্রশ্নগুলো আছে, এরা যে চ্যাপ্টার গুলো বেশি পছন্দ করে, সেই চ্যাপ্টারের অঙ্কগুলো কি আগে করানো যায়? কেউ একজন প্রশ্ন করেছিলেন, না এই মুহূর্তে নাম মনে নেই। দেখেন, আমি আবারও বলছি, আমি কিন্তু কোনো এক্সামকে, কোনো ফ্যাকাল্টিকে, বা কোনো বইকে, বা কোনো কিচ্ছুকে কিন্তু টার্গেট করে পড়াচ্ছি না। আপনার যে সিস্টেমে পড়লে অঙ্ক শেখাটা আপনার জন্য সুবিধা হবে, সহজ হবে, লেকচার শিটটা ঠিক সেই সিস্টেমেই সাজানো আছে। ঠিক আছে, আপনার পার্সেন্টেজ পড়ার আগে রেশিও প্রপোর্শন পড়া দরকার, মিক্সার এন্ড ডেলিগেশন পড়ার আগে রেশিওটা ভালো করে জানা দরকার, প্রফিট লসটা ভালো করে পড়ার আগে পার্সেন্টেজটা ভালো করে জানা দরকার, টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক পড়ার আগে আপনার ইন্টারেস্টের অঙ্কগুলো করে ফেলা দরকার। ঠিক সেইভাবেই সেই সিরিয়ালি লেকচার শিট গুলো সাজানো হয়েছে। আমি টার্গেট করেছি পুরো ম্যাথটাকেই, আমি কোনো এক্সামকে টার্গেট করিনি। এখন বিআইবিএম এর খুব পছন্দ ধরেন পারমুটেশন এন্ড কম্বিনেশন, বা একটা কথার কথায়, বা বিআইবিএম এর ধরেন খুব বেশি পছন্দ সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট। আমি তো এমন করতে পারি না যে আজকে ক্লাসে ঢুকিয়ে আমি সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট পড়ানো শুরু করে দিলাম, বিষয়টা এমন না। তো সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট পড়তে হলে আপনাকে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্টের আগে তার বেসিক কিছু ক্যালকুলেশন, বেসিক কিছু ডেফিনেশন, বেসিক কিছু টেকনিক জানা দরকার। সেই টেকনিক গুলো জানতে হলে তার আগের লেকচার শিট গুলো আপনার ভালো করে পড়ে আসতে হবে। তো সেগুলো পড়ার পরেই আমি ঠিক সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্টে যাব। এতে করে কোন এক্সাম গেল বা কোন এক্সাম আসলো সেটা দেখার কোনো বিষয় না। কথা বুঝতে পেরেছেন? তো যে সিরিয়ালি আছে সেই সিরিয়ালেই আমি পড়াবো। তবে 2022 সালের যে ব্যাচটা ছিল, ব্যাচ নাম্বার 12 যেটা ছিল, সেখানে একটা বিষয় উপলব্ধি হয়েছে যে নাম্বার সিস্টেম পড়ানোর পরে পারমুটেশন কম্বিনেশন পড়াইলে মনে হয় ভালো হইতো। কারণ বেশিরভাগ পারমুটেশন কম্বিনেশনের ক্যালকুলেশন গুলো নাম্বার সিস্টেম দিয়েই করাই। আমার গত ব্যাচের কেউ আছেন এখানে, ভাই আসি ভাই। বা ভর্তি হয়েছেন এরকম গত জি ব্যাচের ভাইয়া কেউ? আছে। জি ভাই আসি ভাই। আচ্ছা, আপনারা কি ফিল করেছেন বলেন? নাম্বার সিস্টেমের পরে পারমুটেশন কম্বিনেশনটা হলে ভালো হইতো না, এরকম ফিল করেছেন কিনা? জি ভাই। মানে জি ভাইয়া। বেশিরভাগ
বেশিরভাগ অঙ্কগুলোই নাম্বার সিস্টেম যে টেকনিকে আমি করিয়ে থাকি, পারমুটেশন কম্বিনেশনের অঙ্কগুলো এরকম। তো এখন এমনও হতে পারে 1 নাম্বার লেকচার শিটের পরে আমি ওই পারমুটেশন কম্বিনেশনটা পড়াইতে পারি বেসিকের ইসের জন্য আর কি, স্টেজের জন্যই। ঠিক আছে, এছাড়া বাকি যেগুলো আছে সেগুলো সব ঠিকঠাকই সাজানো আছে, ওই সিরিয়াল অনুযায়ী হবে। ঠিক আছে, তো প্রথমত আমি যেটা শুরু করব ক্যালকুলেশন দিয়ে। লেকচার শিটে ঢোকার আগে আমি 4 থেকে 5টা বলি, আসলে 4 থেকে 5টা, কিন্তু 7-8টা হয়ে যায়। ক্লাস সংখ্যা বেশি বা কম হোক সেটা নিয়ে কোনো সমস্যা নাই। ঠিক আছে, ক্লাস সংখ্যা যদি বেশিও হয় তাতেও কোনো সমস্যা নাই, কম হলেও তাতে কোনো সমস্যা নাই। আপনার ঠিক যতটুকু দরকার আমি ততটুকুই দিব, বিগত ব্যাচগুলোতে যেভাবে দিয়ে আসছি। ঠিক আছে, ওকে। তো এখন আমি লেকচার শিটে ঢোকার আগে যে দুটো সমস্যার কথা বললাম, একটা হচ্ছে কি ক্যালকুলেশনে অনেকেরই সমস্যা হয়ে থাকে। অঙ্ক এই স্টেজে এসে আপনার কম্পিটিটরের সাথে আপনার যে জায়গায় পার্থক্যটা তৈরি হয় সেটা হচ্ছে, ধরেন একটা 6 লাইনের অঙ্ক, 1 2 3 4 5 6, এই যে ষষ্ঠতম লাইনে এসে পেয়েছেন 125 × 49। ঠিক আছে, এখন এই যে প্রথম 5টা লাইন, 1 2 3 4 5, এই 5টা লাইনে আপনি কোনো ট্রিক্স এন্ড টেকনিক ধরেন অ্যাপ্লাই না করে খুব স্বাভাবিকভাবে শুধু নাম্বারগুলো লিখলেন, কোনো লেখা না লিখে শুধু নাম্বারগুলো লিখে ক্যালকুলেট করলেন। ঠিক আছে, বেশিরভাগ স্টুডেন্ট এটাই করছে। করার পরে ষষ্ঠতম লাইনে এসে এইটা পেলো আর কি। এখন এই প্রথম 5টা লাইনে আপনার যদি 40 সেকেন্ড সময় লাগে, আপনার কম্পিটিটরের হয়তো 42 সেকেন্ড সময় লাগবে, বা 38 সেকেন্ড, বা কারোর 43 সেকেন্ড, বা সর্বোচ্চ 45 সেকেন্ড। অর্থাৎ এই প্রথম 5টা লাইনে আপনি আপনার কম্পিটিটরের সাথে খুব একটা আগায়া পিছিয়ে থাকবেন না। এই প্রথম 5টা লাইনে আপনার কম্পিটিটরকে বিট করার কোনো সুযোগ নাই, যদি আপনি এর মধ্যে আলাদা কোনো ট্রিক্স এন্ড টেকনিক অ্যাপ্লাই না করেন। তো সেই ট্রিক্স এন্ড টেকনিক কি অ্যাপ্লাই করতে হবে সেটা আমরা অঙ্ক যখন করব তখন সেটা দেখাবো। এবার সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে এই লাইনে, সবচেয়ে বেশি সুবিধা এই লাইনে। আপনার কম্পিটিটর যেটা করবে, বসে বসে 125 × 49, এই দুটো নাম্বার সুন্দর করে ধরে ধরে গুণন করবে। ঠিক আছে, তার সময় লেগে যাবে এখানে 1.5 থেকে 2 মিনিট সময় তার চলে যাবে। আর আপনি এটা শুধুমাত্র দেখে দেখে উত্তর বলবেন 6125। ঠিক আছে, আপনি গুনে দেখেন এটা 6125ই হবে। এই লাইনে আসার পরে আপনি 1 সেকেন্ডে লিখে দিবেন 6125। এখন এই যে 1 সেকেন্ডে আপনি লিখলেন, এই ক্যালকুলেশনটা আপনার স্পিডি থাকতে হবে, কারণ এখানে আপনার কম্পিটিটরের লাগবে 1.5 থেকে 2 মিনিট, আর আপনার লাগবে হচ্ছে 1.5 থেকে 2 সেকেন্ড। মানে আপনার কম্পিটিটরকে বিট করার সবচেয়ে আসল জায়গা কিন্তু এই লাইনে। ঠিক আছে, বাট এই প্রথম 5টা লাইনে কিন্তু তার সাথে আপনার খুব একটা পার্থক্য হবে না। কতটুকু পার্থক্য হবে? সর্বোচ্চ 5 সেকেন্ড হেরফের হবে। তো এই 5 সেকেন্ডে আপনি খুব একটা আগাইতেও পারবেন না, খুব একটা পিছিয়েও থাকবেন না। কিন্তু আপনি আপনার কম্পিটিটরকে অনেক পিছিয়ে ফেলে দিতে পারবেন, অনেক পিছনে ফেলতে পারবেন। কোন লাইনের মাধ্যমে? এই লাইনের মাধ্যমে। এই কারণে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনার অঙ্কে ভালো করতে হইলে ক্যালকুলেশনে আপনাকে তুখোড় থাকতেই হবে, আদারওয়াইজ কোনো উপায় নাই। ক্যালকুলেশনে আপনাকে ভালো থাকতেই হবে, বা ক্যালকুলেশন ভালো। এখন যে কোনো একটা, ধরেন একটা খুব কঠিন একটা অঙ্ক আপনাকে আজকে দিয়ে বললাম যে আগামী 7 দিন পরে সবাই এটা সাবমিট করবেন, আমি আগামী 7 দিন পরে দেখে দিব। এই 7 দিনে হয়তো আপনি অঙ্কটা পারবেনই। ঠিক আছে, কোনো কিছু সাহায্য না নিয়ে 7 দিন সময় দিচ্ছি। আপনি প্রতিদিন একটু একটু করে ক্যালকুলেশন, আপনি যদি সেই রকম পরিশ্রম করেন হয়তো 7 দিন পর আপনি পারবেন। এই পারাটাকে এখন আর পারা বলবে না। এখন হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে আপনি একটা অঙ্ক করতে পারলে সেই পারাটাকে অঙ্ক পারা বলবে। মানে নির্ধারিত সময়, বুঝতে পারছেন? একটা অঙ্ক আপনাকে 10 মিনিট সময় দিলে আপনি সেটা করতে পারতেছেন, এটাকে অঙ্ক পারা বলে না। এটাকে অঙ্ক পারা বলতো কখন? যখন আপনি একাডেমিকে ছিলেন। যখন আপনি একাডেমিকে ছিলেন তখন এটাকে অঙ্ক পারা বলতো। কিন্তু এখন একটা অঙ্ক যত কম সময়ে করতে পারবেন, বা নির্ধারিত সময়, একটা অঙ্কের জন্য আপনার টাইম থাকে 36 সেকেন্ড, এই সময়ের মধ্যে যদি আপনি অঙ্কটা করতে পারেন তবেই বলা হবে হ্যাঁ আপনি অঙ্ক পারলেন।
বাট আপনি অঙ্কটা করতে যদি 10 মিনিট সময় নিয়ে নেন, তাহলে সেটাকে একাডেমিকে অঙ্ক পারা বললেও এখন আসলে অঙ্ক পারা বলে না। অনেকেই প্রথমের দিকে এসে জিজ্ঞেস করে, ভাই আমি তো অমুক কোচিং এ পড়াই, মানে একাডেমিকে 6, 7, 8, 9, 10 এরকম, আমি তো অমুক কোচিং এ পড়ে, আমার অঙ্কে ভাই খুব একটা সমস্যা নেই, আমি অঙ্ক ভালো পারি আলহামদুলিল্লাহ। মানে এটা তার কনফিডেন্স, এটা খুবই ভালো বিষয় যে সে আসলে তার একটা আত্মবিশ্বাস আছে যে হ্যাঁ সে ভালো পারে, সেটা নিজেকে সে মনে করতেছে। কিন্তু আমার সমস্যা হচ্ছে ভাই ইংরেজি ডাকগুলো বুঝি না, এই জন্য আমি কোচিং এ ভর্তি হয়েছি। ঠিক আছে, এখন কোচিং এ ভর্তি হয়ে যখন দেখে যে একটা অঙ্ক সে পারে, এতদিন যেটাকে সে পারা বলতো সেটা করতে তার আসলে 10 মিনিট লাগে, কিন্তু সেটা আসলে 10 সেকেন্ডেও করা যায়। ঠিক আছে, তো পারা মানে হচ্ছে এখন নির্ধারিত সময়ের মধ্যে পারা, এটা অবশ্যই খেয়াল রাখবেন। ঠিক আছে, আর একটা সমস্যা হচ্ছে ইংরেজি ডাকে একটু সমস্যা হবে কম বেশি প্রথমের দিকে, শেষের দিকে এই সমস্যাগুলো থাকবে না। শেষের দিকে বলতে আপনি যখন 3-4টা লেকচার শিট কমপ্লিট করে ফেলবেন, তখন ইংরেজি ডাকগুলোতে খুব একটা সমস্যা থাকবে না। অঙ্কের মধ্যে যে ওয়ার্ড গুলো ব্যবহার করা হয় ওই ওয়ার্ড গুলোতে আপনি ইউজ টু হয়ে যাবেন, এটাতে সমস্যা হবে না। ইংরেজি ডাকে আর হচ্ছে সাইপুরসের বইটা প্র্যাকটিস করেন, আশা করি সমস্যা থাকবে না। ঠিক আছে, তো ক্যালকুলেশন দিয়ে শুরু করছি আমি, চলেন। ক্যালকুলেশনের অপারেশন কয়টা? 4টা। 4টি ভাই। একটা হচ্ছে কি এডিশন, সাবস্ট্রাক্ট, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, আর একটা হচ্ছে কি মাল্টিপ্লিকেশন, ডিভাইজার, ডিভিশন। ডিভিশন। জি স্যার। ঠিক আছে, এটা হচ্ছে কি প্লাস, মাইনাস, হচ্ছে ইনটু বা গুণন, এটা হচ্ছে ভাগ। ঠিক আছে, মূলত প্রধান অপারেশন এই চারটা, আমরা শুধু এই চারটা নিয়েই থাকবো না, আমরা এর বাইরে আরো কিছু করব, যেমন স্কোয়ারিং করব। স্কোয়ারিং তো আসলে এই অপারেশনের মধ্যেই, মূলত মাল্টিপ্লিকেশনটা বা কিউবিং করব সেটাও আসলে এটার মধ্যেই, পারফেক্ট স্কোয়ার করব সেটাও আসলে ডিভিশন আর মাল্টিপ্লিকেশন মিলেই। তো এই চারটা, এখন এই চারটার মধ্যে অ্যাডিশন আর সাবট্রাকশন নিয়ে খুব একটা সমস্যা হয় না, বা এডিশন সাবট্রাকশন এটা নিয়ে বিস্তর আলোচনা প্রয়োজন হয় না, আমাদের মূল আলোচনাটা শুরু হয় মাল্টিপ্লিকেশন থেকে। মাল্টিপ্লিকেশন, তারপরে এডিশনের জন্য আমি দুই একটা উদাহরণ দেখাই, বা এডিশনের জন্য আপনার খুব একটা বিষয় লাগে না। ধরেন যেমন 347, মিউট করে দেন, 347, 245, এটা যেমন আমরা নাম্বার টু ডিজিট যোগ করি, ডিজিট টু ডিজিট যোগ না করে আমরা এভাবে করতে পারি যে 300 আর 200, 500, আর এটা কত 40, আর এটা 40ও ধরতে পারি, 40 আর 40, 80, 580। মানে আমরা শতক স্থানীয় অঙ্কে শতক বলবো, দশক স্থানীয় অঙ্কে দশক বলবো, একক স্থান। মিউট করে দেন, মাইক্রোফোনের দিকে তাকান বেলাল হোসাইন, জি মিউট করে দেন। ওকে, দেখেন, আমরা শতক স্থানীয় অঙ্কতে এসে শতক বলবো, দশক স্থানীয় অঙ্কতে এসে দশক বলবো, একক স্থানীয় অঙ্কতে এসে একক বলবো। মানে বিষয়টা কিরকম, এটাকে 300 বলছি, 300, আর এটাকে 200 বলছি, 300 আর 200 যোগ করলে 500, এটাকে শতক বললে কি 40, এটাকে শতক বললে কি 40, 40 আর 40 যোগ করলে 80, 580, এটাকে একক। একক মানে কি? বিল্লাল হোসেন, আপনি কি এটা অপারেট করতে পারেন না? না, আপনাকে হচ্ছে আমি 8 থেকে 9 বার মিউট করে দিলাম, আপনি আবারও আনমিউট হয়ে যাচ্ছেন। মানে আপনার কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করেন, আমি আপনাকে বলে দিচ্ছি। জুম অপারেট করতে জি সমস্যা হয়? স্যার। আপনাকে মিউট করে দিচ্ছি, হ্যাঁ। হ্যাঁ, মিউট মিউট। ওকে, দেখেন, তো এরকম মানে ডিজিট টু ডিজিট না করে বাম দিক থেকে ডান দিক থেকে বাম দিকে না গিয়ে এভাবে ধরে ধরে করতে পারেন যে 500 বা 200, 300 আর 200, 500, 40 আর 40, 80, 580, 7 আর 5 12, 580 এর 12 কত, 592, এরকম। তো যোগে এডিশনে খুব একটা সমস্যা হয় না। সাবট্রাকশনে কিরকম, ধরেন যেমন 94 আর হচ্ছে 47, 94 আর কত 47, এরকম ক্ষেত্রে অনেক সময় একটু কষ্ট হয়ে যায় আপনাদের, উপরে যদি ছোট থাকে এক অ্যাড করে নিতে হয়। যেমন যে উপরে ছোট আছে 4 আর নিচে বড় আছে 7, তখন উপরে এক অ্যাড করে নিতে হয় না সামনে, মানে 14 ভাবতে হয় আর কি।
তো সেরকম না করে আপনি এক কাজ করতে পারেন, এই যে নিচে যে সংখ্যাটা আছে নিচেরটাকে করা ভালো, এটাকে দশকের মানে 10-এর মাল্টিপলের কাছাকাছি নিয়ে যাবেন। এটার কাছাকাছি 10-এর মাল্টিপল কে আছে বলেন দেখি? 47-এর কাছাকাছি 50। 10-এর 50, এই যে 50-এ নিয়ে গেলেন। আপনি কতটুকু বৃদ্ধি করেছেন? 3 বৃদ্ধি করেছেন, উপরেরটাকেও 3 বৃদ্ধি করে দেন। অর্থাৎ দেখেন এখন 97 থেকে 50 মাইনাস করাটা কিন্তু ইজি 94 থেকে 47 সাবট্রাক্ট করার চেয়ে। এটার চেয়ে কিন্তু এটা করা একটু হলেও সহজ। কি জন্য? 7 আর 4, খুব সহজে হয়ে গেল, তাই না? ধরেন কত আছে, 91 আর কত, 48। এটা এই যে নিচেরটাকে করা বেশি সুবিধা, ঠিক আছে? 48 এর খুব কাছে 10 কে আছে 50 50। আমি এখানে 2 বৃদ্ধি করেছি, এটাকেও 2 বৃদ্ধি করে দিব, কত, 93। এখন দেখেন বিয়োগ করাটা খুব সহজ হয়ে গেল, 3 4, একই কথা। তো এগুলো আমি দেখাবো না, এগুলোতে খুব একটা সমস্যা হবে না, এগুলো মূল আলোচনার বিষয় না। আর উপরে বড় থাকলে তো কোনো সমস্যাই নাই, ধরেন 99 আর 32, ওর নিচে আছে কত, 32, এগুলোতে তো কোনো সমস্যাই নেই, তাই না? আর বিশেষ করে ভেদিক ম্যাথের একটা রুল আছে, সেটা হচ্ছে এরকম, একের পরে যদি অনেকগুলো শূন্য থাকে, ধরেন 10,000, সেটা থেকে আমি মাইনাস করতেছি 4,500, কত, 4567, ধরেন এটা 4,567, এটা মাইনাস করতেছি। যদি এরকম ক্ষেত্র হয়, এটার জন্য একটা রুল আছে, অল ফ্রম 9 and the last from 10, ঠিক আছে? এরকম ক্ষেত্রে এটা ভেদিক ম্যাথের একটা অনেক ইম্পর্টেন্ট একটা রুল। এটা শ্রী ভার্তিক কৃষ্ণ আচার্য, ম্যাথমেটিশিয়ান ছিল, সাউথ কোরিয়ান। উনি এটা দেখিয়েছিল 1950 থেকে 60 এর মধ্যে আর কি, 1950 থেকে 60 এই দশকের মধ্যে দেখিয়েছিল, এবং ওনারই এটা তৈরি করা, অল ফ্রম 9 অ্যান্ড দ্য লাস্ট ফ্রম 10। মানে বিষয়টা কিরকম খেয়াল করেন, এই যে এরকম ক্ষেত্রে আমাদের বিয়োগ করতে বেশ কষ্ট হয়, তাই না? এই যে সবগুলো থেকে আমি 9-এর পার্থক্য নিব। দেখেন 4-এর সাথে 9-এর পার্থক্য কত বলেন দেখি? 4-এর সাথে 9-এর পার্থক্য কত? 5। 5 5-এর সাথে 9-এর পার্থক্য কত? 4 4। 6-এর সাথে 9-এর পার্থক্য কত? 3 3। এই যে সবগুলো আমি 9 থেকে, মিউট করে দেন কে? আবারও বিল্লাল হোসাইন ভাই, ভাইয়া মিউট করতে বলেন। বিল্লাল হোসাইন, ভাই মিউট করা আছে তো? আপনাকে তো দেখা যাচ্ছে আনমিউট করা। আমার এখানে তো মিউট করা। আপনার ওখান থেকে সাউন্ডটা আসছে, একটু মিউট করে দেন। আপনি স্ক্রিনের দিকে তাকান, দেখেন মাইক্রোফোনের মতো একটা আইকন আছে, ওটাতে ক্লিক করেন। ওকে, আবারও আনমিউট হয়ে গেছেন। ওকে, দেখেন কি বলছে, অল ফ্রম 9 অ্যান্ড দ্য লাস্ট ফ্রম 10। দেখেন এই যে এগুলো আমি কি 9 থেকে নিয়েছি, এই যে লাস্ট যেটা, এটা আমি 10 থেকে নিব। এখন এই 7 আর 10-এর পার্থক্য কত বলেন? 3 না? 7 আর 10-এর পার্থক্য জি ভাইয়া এরকম। অর্থাৎ আপনি 10,000 থেকে যদি 4,567 বিয়োগ করেন, এরকম ধরেন, আরো কয়েকটা উদাহরণ নিচ্ছি, ধরেন এরকম 38945। হ্যাঁ, কি করব দেখেন, ঝটপট দ্রুত কি করব, এটা এটা 9-এর সাথে পার্থক্য কত? 6। 9-এর সাথে পার্থক্য কত? 1। 9-এর সাথে পার্থক্য কত? 0। 9-এর সাথে পার্থক্য কত? 5। সবগুলো কি 9 থেকে, আর এটা কি 10 10 থেকে, থেকে 10 থেকে। মানে এটাকে বলা হচ্ছে অল ফ্রম 9। এটা আরো এক জায়গায় অ্যাপ্লাই করব 9-এর মাল্টিপলের সময়, সেটা পরে দেখব। আপাতত এখানে যে অল ফ্রম 9 অ্যান্ড দ্য লাস্ট ফ্রম 10, আসলে ওই যে ক্যারি ওভার করে এক এক করে থাকে না, এই কারণে। আবার ধরেন এখানে তো আমি সমান সমান নিয়েছি, অনেকে আবার এটাও চিন্তা করতে পারেন যে ভাই শূন্য যদি একটা এখানে যদি কম থাকতো, আমি তো এখানে শূন্য যে কয়েকটা, নাম্বারও ঠিক সেই কয়েকটা নিয়েছি, এরকম যদি হতো কোনো সমস্যা নেই। এখানে আপনি শূন্য কল্পনা করবেন, এই এই শূন্য 9 থেকে পার্থক্য কত? 9।
4, 9 থেকে পার্থক্য কত? 5, 3, 9 থেকে পার্থক্য কত? 6। এখানে কত লিখবো বলেন? লাস্ট 2 ফ্রম 2 লাস্ট ফ্রম। এখন দেখেন এইটা যদি 4 থাকতো, যদি এটা এক না থেকে ধরেন 4 থাকতো, 1 2 3 4 3 7 8, হ্যাঁ, যদি 4 থাকতো কোনো সমস্যা নেই। দেখেন এই যে এখানে কিন্তু আমার কিছু লেখার দরকার হয়নি, এই যে এখানে কিন্তু আমার কিছু লেখার দরকার হয়নি, এখানে কিন্তু আমার কিছু লেখার দরকার হয়নি। আসলে কি 1 থেকে 1-এর পার্থক্য এটা, আসলে কি এটা 1 থেকে 1-এর পার্থক্য। এখানে কিছু লেখার দরকার হয়নি মানে কি এটা আসলে 1 থেকে 1-এর পার্থক্য। তো যদি এখানে 4 থাকে তখন সেটা 1 থেকে পার্থক্য কত লিখবো আমি? 3 3 লিখবো। কথা বুঝতে পারছেন? মানে যদি এখানে 1 না থেকে অন্য কিছু থাকতো, আবার বলি দেখেন, ধরেন 5 দেখেন বিল্লাল হোসেন ভাই, আপনি এখনো দেখেন, খেয়াল করেন আপনার মাইক্রোফোনটা আনমিউট করা আছে। দেখেন 5, 1 2 3 4 5, 4 8 9 4। হ্যাঁ, এখন এই যে এখানে কত থেকে পার্থক্য নিব? 1, সেটা কত? 4। 4 এখানে কত? 4, এখানে কি 0 আছে? 9 9। এখানে কত লিখবো? 5। এখানে কত লিখবো? 1। এখানে কত লিখবো? 0। এবং এটা কত লিখবো বলেন? 6। 5 5, কেন? 6 লাস্ট 6 ফ্রম 10। অবশ্যই ডান দিক থেকে বাম দিকে যাওয়ার চেয়ে ডান দিক থেকে কাজ করা কিন্তু বেশি সহজ। ঠিক আছে? তো স্যার এটা যদি মাঝে শূন্য থাকে? সমস্যা নেই, একই কথা দেখেন 5 1 2 3 4 3 0 8 এরকম বলছেন, তাই তো? কোনো সমস্যা নেই। এটা কত থেকে? 1 থেকে, মানে কত? 4। 4 এখানে তো শূন্য আছে, শূন্য আর 9-এর পার্থক্য কত? 9 শূন্য আর 9-এর তার পার্থক্য সবার কত? শেষে জিরো থাকলে ওই 10 থেকে পার্থক্য নিব। দেখেন কত এটা, শব্দ হচ্ছে। 6 সবাই একটু মিউট আনমিউটের বিষয়ে একটু খেয়াল করেন, আপনার আশেপাশে কি শব্দ হয় সেগুলো কিন্তু সবই শোনা যায়। ঠিক আছে? দেখেন তো এটা কত? 6। এটা কত? এই যে শূন্যের কথা বললেন না, তো শূন্য আর 9-এর 9 পার্থক্যটা নিব। এটা কত? 2। সবার শেষে 9, 0 থাকলে তো ওটা 0ই হয়ে গেল, 0 থেকে 0 মাইনাস। ঠিক আছে? ওটা তো তার বিয়োগে কোনো সমস্যা নেই। তো এটা মূলত এটা আমি 9-এর গুণনের সময় দেখাবো। আমি আসলে যোগ আর বিয়োগের জন্য বেশি কিছু দেখাই না, কারণ এগুলো লাগে না। তো বিশেষ ক্ষেত্রে এই সব ক্ষেত্র অনেক সময় চলে আসে। তো দেখেন মূল আলোচনাটা এখন শুরু করছি। মাল্টিপ্লিকেশনের সর্বপ্রথম যেটা দেখব, এক নাম্বার যেটা ডাবলিং এন্ড হাভিং মেথড। ডাবলিং এন্ড হাভিং মেথডটা আসলে কি? এখানে মূলত এটা বোঝানো হচ্ছে, ধরেন আমি আপনাকে বিষয়টা বোঝানোর জন্য ছোট্ট নাম্বার নিচ্ছি প্রথমে। 6 আর 8 এই দুটি কম্পোনেন্টের গুণনফল হচ্ছে কত? 48। ঠিক আছে? এখন দুটি কম্পোনেন্টের গুণনফল 48, এই দুটি কম্পোনেন্টের মধ্যে একটাকে যদি আমি ডাবল করে দেই, ধরেন এটাকে ডাবল করে দিলে কত হলো? 12। তখন গুণনফলটা সেম রাখতে, মানে 48 রাখতে, আদার্স কম্পোনেন্টটাকে দেখেন হাফ করা লাগে। 8-এর অর্ধেক কিন্তু এখানে 4 লিখতে হয়, যাতে করে 8 4 আর 12 গুণন করলে কত হয়? 48 হয়। অর্থাৎ আমি এটা বুঝতে চাচ্ছি, দুটো কম্পোনেন্টের মধ্যে যদি একটা কম্পোনেন্টকে আমি হাফ করে দেই, তখন ডাবল করে দেই, তখন আদার্স কম্পোনেন্টকে হাফ করা লাগে। কি? গুণনফলটা বা প্রোডাক্টটা সেম হাফ রাখার করতে জন্য। হবে। প্রোডাক্টটা কি করার জন্য? সেম রাখার জন্য। ঠিক আছে? এখানে হয়তো আমি খুব একটা সুবিধা করছি না, আমি 2 ডিজিটের ক্ষেত্রে, যেমন ধরেন 16 গুণন 12, এই দুটো কম্পোনেন্টকে সরাসরি গুণন করা হয়তো আমার জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে। আমি যদি এক কাজ করি, এটাকে যদি হাফ করে দেই, এটাকে যদি তখন কি করতে হবে? 12 কে তখন ডাবল করতে হবে। দেখেন
16কে 12 দিয়ে গুণন করা যতটা না সহজ, 8কে 24 দিয়ে গুণন করা কিন্তু একটু হলেও সহজ হবে, কারণ এখানে এক ডিজিট। এই পর্যায়ে এসেও যদি আপনার কাছে সহজ না লাগে, আপনি আরো একবার সেম প্রসেস রিপিট করবেন। আপনি এটাকে আরেকবার হাফ করে দিবেন, কত? 4। এটাকে তখন কি করে দিবেন? ডাবল করে দিবেন, কত? 48। এবার কোনো একটা সংখ্যাকে 4 দিয়ে গুণন করার মানে হচ্ছে সংখ্যাটিকে 2বার করে ডাবল করা। যে কোনো সংখ্যাকে 4 দিয়ে, আমরা এটা আসলে ডিজিট টু ডিজিট গুণন করব না, সেই সময় এবং সেই বয়স এবং সেই জায়গা কোনো কিছুই নাই, সময়ও নাই, জায়গাও নাই, বয়সও নাই। ঠিক আছে, আমরা এগুলো খুব মেন্টালি খুব ফাস্ট করতে হবে। আমি আপনাকে এখন বোঝাচ্ছি না বিষয়গুলো, তাই আপনার কাছে হয়তো একটু মনে হচ্ছে সময় লাগছে, বাট আপনি যখন এটা বুঝে ফেলবেন তখন আর সময় লাগবে না। তো যে কোনো সংখ্যাকে 4 দিয়ে গুণন করা মানে হচ্ছে সংখ্যাটিকে 2বার করে ডাবল করা। অর্থাৎ 48 কে ডাবল করলে কত হবে? 96। আবার 96 কে ডাবল করলে কত হবে? 90 এর ডাবল 186, এর ডাবল 12, মানে 192। বা আপনি যদি লিখতে চান, এটাকে হাফ করব 2, এটাকে ডাবল করব 96। আরেকভাবে চিন্তা করতে পারেন, সেটা হচ্ছে এই 96 কে 96 মনে না করে 100 মনে করেন। তো 2 এর সাথে 100 গুণন করলে কত হবে? 200। বাট আপনি এখানে অতিরিক্ত কত কাউন্ট করছেন? 4। 4 কয়বার কাউন্ট হয়েছে? ইন্টু 2 আছে, 2বার। 2বার। তো 200 থেকে 2বার 4 বাদ দিলে কত হবে? মানে 192 192। অনেকভাবে এটা করা যায়, বা অনেকভাবে এগুলো করা যায়। এখন ধরেন আরেকটা নাম্বার নিচ্ছি, কত? 100, কত? আচ্ছা, আগে প্রথমে ছোট নাম্বার গুলো নেই আপনাকে বিষয়গুলো পাকাপোক্ত করানোর জন্য। 14 × 8, এই দুটো কম্পোনেন্টের মধ্যে 16, এই দুটো কম্পোনেন্টের মধ্যে যে কোনো একটাকে আপনি ডাবল করে দিতে পারেন। ধরেন এটাকে আমি ডাবল করলাম, এটাকে হাফ করে দিলাম। দেখেন, 14 × 16 যে কথা, 28 × 8 একই কথা। 14কে 16 দিয়ে গুণন করা যতটা না সহজ, 28কে 8 দিয়ে গুণন করা তার চেয়ে একটু হলেও সহজ হবে। ঠিক আছে, এই পর্যায়ে এসেও যদি আপনার কাছে সহজ না লাগে, আপনি প্রসেসটা আরেকবার রিপিট করবেন। 28 কে ডাবল করলে কত? 56। 8 কে তখন হাফ করে দিব, কত? 4। এখন যে কোনো সংখ্যাকে 4 দিয়ে গুণন করা মানে হচ্ছে সংখ্যাটিকে 2বার করে ডাবল করা। 56 কে যদি ডাবল করি 112, 112 কে ডাবল করলে কত? 224। ঠিক আছে, এই ডাবলিং এন্ড হাবিং মেথডটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হয় যদি দুইটা কম্পোনেন্টের মধ্যে একটা কম্পোনেন্ট 5 দিয়ে শেষ হয়। ঠিক আছে, দেখেন এখানে 26 আর 15, এই দুটো কম্পোনেন্টের মধ্যে একটা কম্পোনেন্ট কিন্তু 5 দিয়ে শেষ হয়েছে। কেন সবচেয়ে বেশি ইফেক্টিভ হয় দুটো কম্পোনেন্টের মধ্যে একটা 5 দিয়ে শেষ হলে? কারণ যে কম্পোনেন্টটা 5 দিয়ে শেষ হয় তাকে যদি ডাবল করা হয় তখন সে কত দিয়ে শেষ হয়? 0 দিয়ে 0 আর 0 দিয়ে শেষ হলে কি তখন গুণন করাটা সহজ হয়ে যায়। তাহলে আদার্স কম্পোনেন্টকে কি করে দিব? হাফ করে দিব, যেহেতু আমি এটাকে ডাবল করব। তো 26 কে হাফ করলে কত হবে? 13 13। আর 15 কে কি করে দিব? ডাবল। ডাবল করলে কত হবে? 30 দেখেন, 26 কে 15 দিয়ে গুণন করা যতটা না সহজ, 13 কে 3 দিয়ে গুণন কিন্তু সবাই করতে পারি। কত? 3 13 কত? 39, সবাই জানি। এবং সবশেষে কি আছে? একটা 0। ধরেন 24 × 15, 24 × 15, তাই না? এখন এইটাকে কি করব? হাফ করব। 24 কে হাফ করলে কত? 12। 15 কে তখন কি করে দিব? ডাবল করে দিব। ডাবল করলে সেটা 0 দিয়ে শেষ হবে এবং বাকি একটা ডিজিট থাকবে, তখন গুণন করাটা সহজ হয়ে যাবে। 12 কে 3 দিয়ে গুণন করলে কত হয়? 36, এবং তার 36 পেছনে একটা 0। মূলত ডাবলিং এন্ড হাবিং মেথডটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাপ্লাই করব এই সব ক্ষেত্রে। আবার ধরেন 1.5, 2.5, 3.5 এরকম ক্ষেত্র যদি হয়, যেমন 1.5 ইন্টু ধরেন 16, এটা কি করব? দেখেন, এই যে যেটা 5 দিয়ে সেটাকে অলওয়েজ ডাবল করব। 5 দিয়ে যেটা শেষ হচ্ছে, তো 1.5 কে ডাবল করলে সেটা কত হবে? 3 না? ইন্টু এটাকে তখন কি করব? হাফ করে দিব। হাফ আসলে সেটা কত? 24। ঠিক আছে, ধরেন কত? 3.5 ইন্টু কত? ধরেন 22। কি করব? এটাকে ডাবল করে দিব। 3.5 এর ডাবল কি? 7।
ঠিক আছে, 3.5-এর ডাবল 7, এটাকে তখন অর্ধেক করলে কত হবে? 11। 7 আর 11 গুণন করলে যে 77 হয় সেটা আমরা সবাই জানি। ঠিক আছে, তো স্যার সেটাই আমার একটা বলছি। প্রশ্ন ছিল, জি স্যার বলেন। 26 × 17 হুম। এটা সাত এই মেথডে একটু করে দেখান। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, 26 × 17 হয়তো এই মেথডে করব না, তবে আমি যাব একটু পরে। খেয়াল করেন, ওই রকম উদাহরণে নিচ্ছি। এই যে 13 × 17 নিলাম, 26 × 17 না নিয়ে 13 × 17 আমি এখনই নিতাম আর কি। দেখেন এখানে আমি ডাবল তো যে কোনো সংখ্যাকেই করতে পারবো, রাইট? মিউট করে দেন। ডাবল তো যে কোনো সংখ্যাকেই করতে পারবো, দুটোকেই করতে পারবো, তাই না? ডাবল করতে কি কোনো সমস্যা আছে? 13কেও ডাবল করা যায়, 17কেও ডাবল করা যায়, কিন্তু অর্ধেক করা তো সমস্যা। অর্ধেক করলে কি হয়? ডেসিমেল হয়। এ কারণে হয়তো এই গুণন আমি এই মেথডে করব না, অন্য কোনো মেথডে করব। তো যাই হোক, আমি যদি এই মেথডে এই গুণনটা করতেই চাই, যদি এই মেথডে এই গুণনটা করতেই চাই, তবে কিভাবে করব? অন্য আরেকটা বিষয় দেখার জন্য আমি এই গুণনটা নিয়েছি। তো চলেন, এখন আমি চাইবো গুণন করার সময় যত ছোট নাম্বার পাই তত আমার জন্য সুবিধা হবে। কি জন্য? ছোট নাম্বারের সাথে গুণন করা সহজ। এখন 13 আর 17 এই দুটোর মধ্যে কোনটাকে অর্ধেক করলে বেশি ছোট নাম্বার পাওয়া যাবে বলেন? 13 13কে। 13কে অর্ধেক করলে কত হবে? 6.5 7.5। 6.5। ঠিক আছে, 6.5। তাহলে এটাকে তখন কি করতে হবে? ডাবল করতে হবে। সেটা কত? 34। ওকে, এখন 6 আর 34 গুণন করলে কত হবে? 30 আর 6 গুণন করলে 180, আর 6 আর 4 গুণন করলে কত? 24। 180 আর 24-এ কত? 204। আরো কি করতে হবে? এই যে 34কে 0.5 দ্বারা গুণন করতে হবে। আমি মূলত এই গুণনটা দেখানোর জন্যই এই উদাহরণটা নিয়েছি। কি 0.5 দ্বারা কাকে গুণন করতে হবে? 34কে। যে কোনো সংখ্যাকে 0.5 দিয়ে কিভাবে গুণন করা যায় সে বিষয়টা এখান থেকে শিখে নিব। দেখেন, অনেকেই আগে থেকে জানেন যে কোনো সংখ্যাকে 0.5 দিয়ে গুণন করার মানে হচ্ছে সিম্পলি সংখ্যাটিকে অর্ধেক করে দেওয়া। মানে কি কি জন্য অর্ধেক হয়? 0.5 মানে কি? 5/10। এই যে পয়েন্টের জন্য নিচে একটা 1, আর 1-এর পরে পয়েন্টের পরে যতগুলো ঘর থাকে ততগুলো শূন্য হয়, ইনটু 34। সিম্পলিফাই করলে কি হচ্ছে? 34/2। দেখেন, এটা ফলাফল কত হয় সেটা আমার কনসার্নের বিষয় না, বা সেটা দেখারও বিষয় না। এখানে বিষয়টা হচ্ছে ফরম্যাটটা কি দাঁড়াইলো। যখন কোনো সংখ্যাকে 0.5 দ্বারা গুণন করছি তখন ফরম্যাটটা দাঁড়াইলো 34/2, অর্থাৎ যে কোনো সংখ্যাকে 0.5 দ্বারা গুণন করে সিম্পলি সংখ্যাটাকে অর্ধেক করে দিব। আমার কিন্তু এই কাজটা অনেকবার আসবে বড় বড় অঙ্কের মধ্যে। ধরেন আপনি এটাও পাইতে পারেন 1.2 × 5। ঠিক আছে, 1.2 × 5। দেখেন 1.2 × 5 যে কথা, 12 × 0.5 কিন্তু একই কথা। এখানে পয়েন্টের পরে একটা ঘর আছে, আমি এখানে পয়েন্টের পরে একটা ঘর রাখলেই তো মিটে গেল। মিটে গেল কিনা দেখেন, আমি এখানে পয়েন্ট না রেখে এখানে রাখছি। ঠিক আছে, বাট এখন কিন্তু আমার চিন্তা করাটা সহজ হচ্ছে, কারণ আমি একটু আগে জেনে এসেছি যে কোনো সংখ্যাকে 0.5 দ্বারা গুণন করা মানে সিম্পলি সংখ্যাটার অর্ধেক নেওয়া। তো 12-এর অর্ধেক কত? 6। ঠিক আছে, আবার ধরেন আপনি পেলেন 0.6 × 5। তো 0.6 × 5 যে কথা, 0.5 × 6 কিন্তু একই কথা। 0.5 × 6-এ কেন গেলাম? কারণ আমরা জানি 0.5 মানে হাফ। কার হাফ? 6-এর হাফ। সেটা কত? 3। তো এই কাজটা বা এই বিষয়গুলো অনেকবার আসবে, সেটা আমি ধরে ধরে দেখাবো এবং আপনাকে মনে করায় দিব সেই সময় আসলে। আপাতত এখানে দেখি তো পয়টা কত হবে? 17। তো 204 আর 17 যোগ করলে কত হলো? 221। অনুরূপ ভাবে 26 × 17 একই কথা। আমি যদি এই মেথডে করতেই চাই তবে এভাবে করব, বাট এই মেথডে আমি এটা করব কেন? এটা করব না। এটা যে মেথডে করব সেটার নাম হচ্ছে কি? স্প্লিট এন্ড মার্জ মেথড। স্প্লিট এন্ড মার্জ মেথড কিরকম সেটা দেখি, চলেন। স্প্লিট এন্ড মার্জ মেথড। একটু আগে যে গুণনটা করলাম 12 × 16, ডাবলিং এন্ড হাফিং মেথড যেটা করলাম 12 × 16, এটা কি নির্দেশ করতেছে আসলে? 12 16 বার আছে।
এটা নির্দেশ করতেছে 12কে যদি আমি কাউন্ট করি 16 বার কাউন্ট করব, অথবা 16কে যদি আমি কাউন্ট করি 12 বার কাউন্ট করব। ঠিক আছে, তো আমি এক কাজ করি না, 16কে 12 বার কাউন্ট না করে প্রথমে 16কে আমি 10 বার কাউন্ট করি, এবং 16কে আমি 2 বার কাউন্ট করি। দেখেন এটা কিন্তু লেখা লাগবে না, এটা কিন্তু আপনার মাথায় থাকবে বা মুখে থাকবে। ঠিক আছে, এটা আপনি মুখে মুখেই চিন্তা করবেন বা মাথায় চিন্তা করবেন, আপনাকে খেয়াল করানোর জন্য আমি লিখছি আর কি। ঠিক আছে, যে 16কে 12 বার না নিয়ে প্রথমে 16কে 10 বার নিব, কারণ 16কে 10 বার নিলে এটা হিসাব করা আমার জন্য সহজ, এবং এরপরে 16কে 2 বার নিব। তো আমি এখানে স্প্লিট কাকে করলাম? 12কে স্প্লিট করছি। কিসে স্প্লিট করছি? 10 আর 2। দেখেন এই যে 10 আর 2, 12কে স্প্লিট করেছি। এরপরে মার্জ করা মানে কি, যে একসাথে করেছি। তো কত? 160। যে কোনো সংখ্যাকে 10 দিয়ে গুণন করলে পিছনে একটা শূন্য আসে। কেন শূন্য আসে একটু পরে দেখবো, 5-এর গুণনে যখন যাই তখন দেখবো। ঠিক আছে, তো 160 আর এটা কত? 16 দুগুণে 32। 160 আর 32-এ কত? 192। এই যে বললেন যে 13 গুণন 17, 13 গুণন 17, এটা কষ্ট হচ্ছিল না? এটা ডাবলিং এন্ড হাফিং মেথডে কিন্তু কষ্ট হচ্ছিল, তাই না? বাট এটা স্প্লিট এন্ড মার্জ মেথডে খুবই সহজ। 17কে আমি 10 বার নিলাম, 17কে 10 বার নিলে কত হবে? 107। 174 আর 17কে নিব 3 বার, 17কে 3 বার নিলে কত হবে? 51। তো 170 আর 50-এ কত হয়? 220, আর 1-এ 221। দেখেন স্প্লিট এন্ড মার্জ মেথডে খুবই সহজ হয়ে গেল এটা। এবার আসি, আমি কি 17কে স্প্লিট করলে 221 হতো না? আমি যেমন এখানে 12কে স্প্লিট করেছি, 12কে স্প্লিট না করে যদি 16কে স্প্লিট করতাম, তাহলে কি অঙ্কটা হতো না? হতো ভাই, অবশ্যই হতো। হতো ভাইয়া। হতো। আচ্ছা, একটু 1 মিনিট। ওকে, এখন খেয়াল করেন তো, এখানে আমি যদি 16কে স্প্লিট করতাম তাও তো হতো। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এই দুটোর মধ্যে কোনটাকে স্প্লিট করলে ভালো, কোনটাকে স্প্লিট করা উত্তম বা শ্রেয়? 12 আর 16 এই দুটোর মধ্যে কোনটাকে স্প্লিট করা উত্তম? 12কে। 12কে। ছোট নাম্বারকে। উত্তম বা শ্রেয় এই শব্দটা কখন ব্যবহার করা হয়? মানে এটা না করলেও চলে। তো এখন এটা আমি 16কে স্প্লিট করলেও চলে, আমি এমন সংখ্যাটাকে স্প্লিট করব যেটা 10-এর কাছাকাছি থাকে। এখানে 10-এর কাছাকাছি কি আছে? 12। ঠিক আছে, তাই আমি 10-এর কাছাকাছি, যেমন এখানে স্প্লিট করেছি কাকে? 13কে, এটা 10-এর কাছাকাছি ছিল। 10-এর কাছাকাছি যে সংখ্যাটা থাকবে আমরা সেটাকে স্প্লিট করব। ঠিক আছে, ধরেন 18 গুণন 24, 18 গুণন 24। এখন আবার কোনটাকে স্প্লিট করব? এখন তো 10-এর কাছাকাছি 18 আছে, এখন কোনটাকে স্প্লিট করব বলেন? আমি এটাকেও স্প্লিট করতে পারি, এটাকেও স্প্লিট করতে পারি। 24কে 10 বার নিব আর 24কে 8 বার নিব। ওকে, অথবা 18কে আমি 20 বার নিব। 18কে 20 বার নিলে কত? 360। আর 18কে 4 বার নিব, এটা বেশি সহজ না? এখন আমি স্প্লিট কাকে করলাম? 24কে। মানে এমন একটা সংখ্যাকে স্প্লিট করব যেটা শূন্যের কাছাকাছি সংখ্যা দিয়ে শেষ হয়। ওকে, যেটা 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 বেশি কাছে থাকে আর কি। ঠিক আছে, ভাইয়া এটা ধরেন এটা বলেন। যদি এটা যদি আমরা 24টা ডাবল করে এটা 18 9 করতাম, তারপরে 10 হ্যাঁ দিয়ে হ্যাঁ হ্যাঁ গুণন করার পরে যদি মাইনাস করতাম হ্যাঁ 24, হ্যাঁ তাই? হ্যাঁ, সেটাও হবে। ডাবলিং এন্ড হাফিং মেথড বললেন, ফাইন, সেটাও হবে, কোনো সমস্যা নেই। মানে আমি এই মেথডটা দেখাচ্ছি আর কি। হ্যাঁ, মানে সবগুলো শেখার পরে আপনি ওটাও অ্যাপ্লাই করতে পারবেন, ফাইন। ওকে, আবার ধরেন 32 ইন্টু 43। এখন 32কে স্প্লিট করলে হবে, 43কেও স্প্লিট করলে হবে। আমি কাকে স্প্লিট করবো এখন বলেন? 32 আচ্ছা, 32কে স্প্লিট করার চেয়ে 32কে স্প্লিট করার চেয়ে 43কে স্প্লিট করলে ভালো এখানে। কেন? কারণ আমি, আপনি যেটা বলতেছেন যে 43কে আমি 30 বার নিব, আর 43কে কয়বার নিব? 2 বার। ওকে, ফাইন, এতে কোনো সমস্যা নাই। আর আমি বলছি কি, এটা করেন, 32কে 40 বার নেন, আর 32কে 3 বার নেন। কেন এটা বলতেছি? দেখেন এখানে আপনার 43কে 3 দ্বারা গুণন করা লাগবে,
আর এখানে আপনার 32-কে 4 দ্বারা গুণন করা লাগবে। 3 দিয়ে গুণন করার চেয়ে 4 দিয়ে গুণন করা বেশি সহজ। কেন 4 দিয়ে গুণন করা বেশি সহজ? 4 দিয়ে গুণন করা মানে হচ্ছে 2 বার করে ডাবল করে দেওয়া, ঠিক আছে। আর 3 দিয়ে গুণন করতে হলে তো স্প্লিট এন্ড মার্জ করে করা লাগে। 3 দিয়ে কিভাবে স্প্লিট এন্ড মার্জ করে করা লাগে? 40-কে 3 বার নিব, 3-কে 3 বার নিব, এভাবে। আর 4 দিয়ে গুণন করা মানে কি? সিম্পলি 2 বার করে ডাবল করা। অর্থাৎ 32-কে একবার ডাবল করলে 64, 64-কে একবার ডাবল করলে 128। আর এই যে পিছনে একটা শূন্য থাকার কারণে সেটা কত হয়ে যাচ্ছে? 128-এর পেছনে শূন্য দিলে 1280। আর 32-কে 3 বার নিলে কত হবে? 96। 1280 আর 100 যোগ করলে 1380, কিন্তু আমি 4 বেশি নিয়েছি তাই 4 কমিয়ে দিলে কত হবে? 1376। সিম্পল। এই প্রথম দুটো মেথডের আলোচনা আবার আসবে, স্প্লিট এন্ড মার্জ মেথড আর ডাবলিং এন্ড হাবিং মেথড, এই দুটোর আলোচনা আবারও আসবে। মূল আলোচনাটা আরো মানে এখন থেকে যে আলোচনাটা হবে এটা আর আসবে না, তাই এটা ভালো করে খেয়াল করবেন। এখন যেটা দেখবো সেটা হচ্ছে মাল্টিপ্লাইং বাই 5 উইথ এনি নাম্বার। যে কোনো সংখ্যাকে 5 দিয়ে কিভাবে গুণন করা যায়, অনেক ইম্পর্টেন্ট। এবং এই আলোচনা আর এটা আসবে না, সামনে পাবো না, বাট ডাবলিং এন্ড হাবিং মেথড, স্প্লিট এন্ড মার্জ এগুলো সামনে আবার আসবে। দেখেন প্রথমে প্যাটার্নটা খেয়াল করেন। 5 ইন্টু 4 কত? 20। 5 ইন্টু 8 কত? 40। 5 ইন্টু 12 কত? 60। 5 ইন্টু 18 কত? 90। 5 ইন্টু 32 কত? 160। 5 ইন্টু 48 কত হবে? 240। প্রথমে প্যাটার্নটা খেয়াল করেন, এরপরে আমরা লজিক দেখব। লজিক ছাড়া কিছু করব না। দেখেন প্যাটার্নটা হচ্ছে, দেখেন যখন 5-কে কোনো সংখ্যা দ্বারা গুণন করছি তখন সেই সংখ্যাটার অর্ধেক নিচ্ছি। 4-এর অর্ধেক কত? 2, তার পেছনে একটা শূন্য। 8-এর অর্ধেক কত? 4, তার পেছনে একটা শূন্য। 12-এর অর্ধেক কত? 6, তার পেছনে একটা শূন্য। 18-এর অর্ধেক কত? 9, তার পেছনে একটা শূন্য। 32-এর অর্ধেক কত? 16, তার পিছনে একটা শূন্য। 48-এর অর্ধেক কত? 24, তার পিছনে একটা শূন্য। কেন? এটা তো বুঝলাম যে অর্ধেক করে তার পিছনে একটা শূন্য। তো কেন এটা দিতে হয় সেই লজিকটা দেখবো এখন। লজিকটা কি? দেখেন 5-কে নিশ্চয়ই আমি লিখতে পারবো 10 ডিভাইডেড বাই 2, লিখতে পারবো না? জি ভাইয়া 5-কে নিশ্চয়ই লেখা যাবে 10 ডিভাইডেড বাই 2। 10 ডিভাইডেড বাই 2 মানে কি? হাফ ইন্টু 10। অর্থাৎ যখন কোনো একটা সংখ্যাকে 5 দিয়ে গুণন করছি এর মানে হচ্ছে সংখ্যাটিকে হাফ এবং 10 দিয়ে গুণন করছি। যেমন 8 ইন্টু 5, 8 ইন্টু 5 মানে কি? 5 দিয়ে গুণন করা মানে কি? হাফ এবং হাফ 10 দিয়ে গুণন করা। এই কারণে আমি এই 8-কে প্রথমে হাফ দ্বারা গুণন করতেছি। হাফ দ্বারা গুণন করলে সেটা কত? 4। এই যে এখান দিয়ে যেমন অর্ধেক নিচ্ছিলাম, এই যে হাফ নিচ্ছিলাম, এই যে এখান দিয়ে হাফ নিয়ে তার পিছনে একটা শূন্য বসাচ্ছিলাম। এখানে অনুরূপ ভাবে আমি 8-এর অর্ধেক 4 নিলাম। কেন? এই যে হাফ, 5 মানে হাফ দ্বারা গুণন করা এবং 10 দ্বারা গুণন করা। এখন এই 4-কে কি দ্বারা গুণন করা উচিত? হাফ দিয়ে তো গুণন 10 করলাম। এখন এই 4-কে 10 দ্বারা গুণন করলে সিম্পলি পিছনে একটা কি আসবে? শূন্য চলে আসবে, আর কিছু না। এই কারণে আমি কি বসাচ্ছিলাম? পিছনে একটা করে শূন্য বসাচ্ছিলাম। যে কোনো সংখ্যাকে 10 দিয়ে গুণন করলে পিছনে কি আসে? একটা শূন্য চলে আসে। কেন? একটু পরে বলছি এটার দ্বিতীয় মেথডে। এখন আসি, এই নাম্বারগুলোকে তো অর্ধেক করা যাচ্ছিল। 8, 4, 12, 18, 32, 48 এই নাম্বারগুলোকে অর্ধেক করা যাচ্ছিল। তাই আমরা এখানে অর্ধেক করে তার পিছনে একটা শূন্য বসিয়ে দিয়েছি। যদি অর্ধেক করা না যেত তখন কি করতাম? তখন বিষয়টা আরো সহজ হতো। দেখেন 5 ইন্টু 21, 5 ইন্টু 27, 5 ইন্টু 45, 5 ইন্টু 61, 5 ইন্টু
93, 5 into 83, 5 into 91, অনেকগুলো নাম্বার নিয়েছি। দেখেন প্রথমে একটু লজিকটা দেখে আসি। আমরা তো ইতোমধ্যে দেখে আসলাম যে 5 মানে হচ্ছে হাফ ইন্টু 10। কেন আমি 10 ইন্টু হাফ বললে কোনো সমস্যা আছে? হাফ ইন্টু না 10 ভাইয়া। কথা, 10 ইন্টু হাফও তো একই কথা। তো আমি যেটা করব, প্রথমে এর আগে কি করলাম, প্রথমে হাফ দ্বারা গুণন করলাম, পরে 10 দ্বারা গুণন করলাম। এখন আমি যেটা করব, প্রথমে 10 দ্বারা গুণন করবো। একটু সময় দিবেন, 1 মিনিট। ওকে, সরি। দেখেন তো এখন হাফ ইন্টু 10 যে কথা, 10 ইন্টু হাফ তো একই কথা, তাই না? তো এখন আমি যেটা করব, প্রথমে 10 দ্বারা গুণন করব। প্রথমে 10 দ্বারা গুণন করলে কি হবে, এই 21 যেটা, সেটা একটা অড নাম্বার। এই যে 21 যেটা, সেটা কি একটা অড নাম্বার। তার সাথে একটা 10, এই 10 যখন আমি একটা ইভেন নাম্বার গুণন করতেছি, ফলাফলটা কি হয়ে যাবে? ইভেন। ফলাফলটা ইভেন হয়ে যাবে না? যখন আমি 10 দ্বারা গুণন করতেছি তখন ফলাফলটা ইভেন হয়ে যাবে। আর সেই ইভেন নাম্বারকে তো আমি চাইলে হাফ করতে পারবো। এই কারণে এখানে আমি কি উল্টা কাজটা করব, প্রথমেই 10 দ্বারা গুণন করে এরপরে হাফ করব। এখন 21 কে যদি 10 দ্বারা গুণন করি কত হবে? 210। এরপরে সেই 210 কে কি করা উচিত? হাফ হাফ। করা উচিত। এখন হাফ করা উচিত, হাফ দ্বারা গুণন করা উচিত। হাফ দ্বারা গুণন করা মানে 2 দিয়ে ভাগ করা। তো 2 দিয়ে ভাগ করলে কি, 10 দুগুণে 20, 1 থাকলো 0, 5। এই কাজ কিন্তু আর করব না, এটাও আমরা মুখে মুখে হিসাব করব। কিরকম? 21 কে 10 দ্বারা গুণন করলে 210, 200-র অর্ধেক কি? 100, 10-এর অর্ধেক 5। 27 কে 10 দ্বারা গুণন করলে কত? 270, 200-র অর্ধেক 100, 70-এর অর্ধেক 35। 45 কে 10 দ্বারা গুণন করলে কত হবে? 450, 400-র অর্ধেক 200, 50-এর অর্ধেক 25। 61 কে 10 দ্বারা গুণন করলে 610, 600-র অর্ধেক 300, 10-এর অর্ধেক 5। 93 কে 10 দ্বারা গুণন করলে 930, 900-র অর্ধেক 450, 30-এর অর্ধেক কত? 15, দ্যাট ইজ 465। 83 কে 10 দ্বারা গুণন করলে কত হবে? 830, 800-র অর্ধেক 400, 30-এর অর্ধেক কত? 15। 91 কে 10 দ্বারা গুণন করলে কত হবে? 910, 900-র অর্ধেক 450, 10-এর অর্ধেক 5, মানে কি 455। যখন বিজোড় সংখ্যা আসবে তখন গুণন করাটা আরেকটু সহজ হয়ে যাবে। তো দেখেন এখন বিজোড় সংখ্যার ক্ষেত্রে আমরা তো একটা মেথড দেখলাম, এটাকে আরো একটা মেথডে করা যাবে। আরো একটা মেথডে না, আরো দুটো মেথড দেখবো এটার ক্ষেত্রে। দেখেন আমি চাইলে প্রথম যে রুলটা দেখলাম সেটাও তো অ্যাপ্লাই করতে পারতাম। প্রথম কি রুলটা দেখেছিলাম, যেমন 5 into 21। প্রথম রুলটা কি ছিল? হাফ দিয়ে গুণন করে তারপরে 10 দিয়ে, প্রথমে হাফ পরে 10। আমি চাইলে জোর করেই এটা অ্যাপ্লাই করতে পারতাম, পারতাম না? 21 কে যদি হাফ দিয়ে গুণন করি কত হবে বলেন? 21 কে যদি হাফ দিয়ে গুণন করি সেটা কত হবে? 10.5। 10.5। একদম সহজ করে বলেন, কত? 10.5। সেই 10.5 কে এখন কি করা উচিত? 10 দিয়ে গুণন করা উচিত। সেই 10.5 কে 10 দিয়ে গুণন। এখন আমরা তো জানি যে কোনো সংখ্যাকে 10 দিয়ে গুণন করলে ডেসিমাল এক ঘর ডানে চলে যায়, তাই এটা কত হয়ে যাবে? 105। এখন আসি, কেন যে কোনো একটা সংখ্যাকে 10 দিয়ে গুণন করলে ডেসিমাল এক ঘর ডানে চলে যায়। এখান থেকে 5-এর ভাগ করাটা শিখে ফেলবো। সবাই খেয়াল করবেন। দেখেন আমরা তো জানি যে 4 কে 10 দ্বারা গুণন করলে 40 হয়। এই 40টা আসলে কেন হয়? কারণ যে কোনো সংখ্যাকে 10 দ্বারা গুণন করলে ডেসিমালটা এক ঘর ডানে চলে যায়। তো এখন এই 4 এর ডেসিমাল কোথায় বলেন তো? 4-এর ঠিক ডান পাশে। এই 4 এর তো ডেসিমাল দেখা যাচ্ছে না, মানে আসলে যে এখানে ডেসিমাল আছে, তাই না? এখন জি ভাই। এখন সে ডেসিমালই তো সর্বডানে আছে, তাহলে আমি আর ডানে কিভাবে ডেসিমাল দিব?
এখন তার আরো এক ঘর ডানে দিতে হলে আমার এখানে একটা ঘর তৈরি করা লাগে না? সেই ঘর আমি কি দিয়ে তৈরি করতে পারি? শূন্য দিয়ে। এই যে একটা ঘর তৈরি করার জন্য এখানে শূন্য দিতে হয়, তারপরে তো ডেসিমালটা এখানে। এই কারণে যে কোনো সংখ্যাকে 10 দ্বারা গুণন করলে তার ডান পাশে একটা শূন্য চলে আসে। আবারও বলছি, 5 into 10 কিভাবে 50 হয়? কারণ আমরা জানি যে কোনো সংখ্যাকে 10 দিয়ে গুণন করা মানে হচ্ছে ডেসিমালটা এক ঘর ডানে শিফট হওয়া। তো এখানে তো আমি ডেসিমাল দেখতে পাচ্ছি না, এখানে তো কোনরূপ ডেসিমাল দেখতে পাচ্ছি না। তাহলে আমি যদি ডেসিমালটা দেখাই, সেটা কোথায় যাবে? এই যে এখানে আছে ডেসিমালটা কত, এখন এখানে কত আছে 5 পয়েন্ট, আর এটা কত 10। হ্যাঁ, এখন এর ডানে যদি আমি ডেসিমাল, এখন ডেসিমালই তো সর্বডানে আছে, আর আমি কোন ঘরে নিব? তাই এর ডানে একটা আমার ঘর থাকা উচিত ছিল, সেই ঘরটা নাই, তাই আমি একটা ঘর শূন্য দিয়ে বানিয়ে দিই, তারপরে এই যে ডেসিমালটা দিলাম। এ কারণে যে কোনো সংখ্যাকে 10 দিয়ে গুণন করলে তার পিছনে একটা শূন্য চলে আসে, মানে ডানে একটা ঘর তৈরি করার জন্য। এখন আসি, যেহেতু জানলাম যে 10 দিয়ে গুণন করলে এক ঘর ডানে ডেসিমাল শিফট হয়, তাহলে 10 দিয়ে ভাগ করলে কি হওয়া উচিত বলেন দেখি? এক ঘর বামে। এক ঘর আগে আসবে। এক ঘর বামে আসবে। এখন 18কে আমি 10 দিয়ে ভাগ করতেছি, এই 18 ডেসিমাল কোথায়? এই যে ঠিক ডান। 18 পরে 18 পরে। 8 এর পরে। তাহলে তাহলে এখন 10 দিয়ে ভাগ করলে ডেসিমাল যদি এক ঘর বামে আসে 1.8 হবে। ঠিক আছে, এখন এইটা আমি কোথায় অ্যাপ্লাই করতেছি? 5 দিয়ে ভাগ করার ক্ষেত্রে। দেখেন, এটা অনেকবার অঙ্কের মধ্যে আসবে যে আমার 5 দিয়ে ভাগ করতে হবে, অনেকবার অঙ্কের মধ্যে আসবে 5 দিয়ে ভাগ করতে হবে। তখন আমি ঝটপট লিখে ফেলবো 10.8। আপনি তখন বলবেন, ভাই কিভাবে 10.8 লিখলেন? দেখেন, যে কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করার মানে হচ্ছে সংখ্যাটিকে ডাবল করে ডেসিমাল এক ঘর বামে আনা। কেন সংখ্যাটিকে ডাবল করে? দেখেন, আমি যদি 54 কে ডাবল করি কত হবে? 108 হবে না? বলেন তাই কিনা? জি ভাইয়া 54, এখন উপরে যদি 108 হয়ে ডাবল করি, আমার তো নিচেও ডাবল করতে হবে, তাছাড়া কি হয়ে যাবে? ভগ্নাংশের মানের পরিবর্তন হয়ে যাবে। এখন আলটিমেটলি আসলে 108কে 10 দিয়ে ভাগ করতেছি, 108কে যখন আমি 10 দিয়ে ভাগ করতেছি, ডেসিমাল তো এক ঘর বামে চলে আসবেই। 72 ডিভাইডেড বাই 5 কি হবে? ঝটপট বলে ফেলেন। 14.4 না? কিভাবে? 72 এর ডাবল কত? 144, তার এক ঘর বামে ডেসিমাল। আচ্ছা, 62কে 5 দিয়ে ভাগ করলে কত হবে দেখি বলেন? 10 পয়েন্ট, সরি ভাইয়া 12.4। আচ্ছা, 24কে যদি 5 দিয়ে ভাগ করি কত হবে? ঝটপট বলেন। 24কে 48 4.8। আমি প্রথমে ছোট নাম্বার নিচ্ছি, আগে আপনাকে অভ্যস্ত করে নিই। 26কে 5 দিয়ে ভাগ করলে কত হবে বলেন? 5.2। আচ্ছা, 28কে যদি 5 দিয়ে ভাগ করি কত হবে? মিউট করে দেন, কথা বলে মিউট করে দিবেন। 28কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 1.6। 1.4 কেন? অর্ধেক করতেছেন কেন? শব্দ হচ্ছে কার? সবাই একটু মিউট করে দেন। হ্যাঁ, দেখেন, 28কে যদি 5 দিয়ে ভাগ করা হয় কি হচ্ছে? 28 ডাবল, ডাবল করে ডেসিমাল এক ঘর বামে। 38কে 5 দিয়ে ভাগ করলে কত হবে বলেন? 7.6। 7.6। ফাইন, এটা অভ্যাস হয়ে যাবে। এটা এখন আজকে দেখছেন তো, আজকেই যে হয়ে যাবে বিষয়টা তা না, এটার অভ্যাস হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আরেকটা মেথড আছে। এখন ওই মেথডে গেলে পরের টাইপটাতে আমাকে যেতেই হবে, তখন হয়তো একটু টাইম বেশি হয়ে যাবে। আজকে প্রথম ক্লাস, বেশি টাইম নিব না, মানে এজন্য আমি এখানেই আজকে রাখবো। ঠিক আছে, আজকে আমি যতটুকু পড়াইছি এতটুকু আপনি তুলে নিয়ে আসেন। আগামী ক্লাসে তো আর কোনো কথাবার্তা হবে না, শুধু অঙ্কই করা হবে। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা এখান থেকে শুরু করব। ঠিক আছে? ভাই আজকে, আগামী ক্লাস কি রুটিন ওয়াইজ হবে যেটা দেওয়া ছিল? হ্যাঁ নাকি অবশ্যই রুটিন ওয়াইজ। আচ্ছা, আর একটা বিষয়, হোয়াটসঅ্যাপে সবাই অ্যাড আছেন তাই তো? আমি আজকে প্রথম ক্লাস ছিল বলে আমি ফেসবুক গ্রুপে লিংক দিয়েছিলাম। ফেসবুক গ্রুপে কখনোই আর লিংক দিব না, আমি সবসময় হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দিয়ে দিব।
আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা শুধুমাত্র লিংক শেয়ার করার জন্য ব্যবহার করা হবে, ঠিক আছে? আর হচ্ছে সিক্রেট গ্রুপ থাকবে, যেখানে রেকর্ডেড ক্লাসটা 24 থেকে 48 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে? আপনি ক্লাস শেষ হওয়ার 10 মিনিট পরেও একদিন পেতে পারেন। এখন ধরেন আজকে ক্লাস শেষ করলেন, 10 মিনিট পরেই দেখলেন গ্রুপে ভিডিওটা পাচ্ছেন। এর মানে এই না যে সব সময় আপনি 10 মিনিটের মধ্যেই চাবেন, বিষয়টা এমন না। 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনি গ্রুপে আপনার ক্লাসের রেকর্ডেড ভিডিওটা পেয়ে যাবেন। ভিডিও কোয়ালিটি ভালো করার জন্য এখন আর লাইভে দেই না, আগে কি করতাম, লাইভে দিতাম, মানে ভিডিওটা সরাসরি সাথে সাথেই গ্রুপে থাকতো। এতে করে ভিডিওর সাউন্ড কোয়ালিটি ভালো হতো না, খারাপ হতো, বা অনেক সময় ভিডিও ক্লিয়ারও হতো না, অস্বচ্ছ দেখা যেত আর কি, ওটা থার্ড পার্টি দিয়ে করা লাগতো। তো এখন হচ্ছে ভিডিও কোয়ালিটি একদম সুস্পষ্ট ভালো হবে, এই জন্য আর কি এতটুকু সময় দিবেন, 24 থেকে 48 ঘন্টার মধ্যে গ্রুপে পেয়ে যাবেন। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে ব্যাচের কোনো মেসেঞ্জার গ্রুপ নাই, মানে আমার পক্ষ থেকে কোনো প্রকার মেসেঞ্জার গ্রুপ নাই। আপনারা যদি নিজেরা নিজেদের মধ্যে করেন সেটা আপনাদের নিজেদের গ্রুপ, বাট এখানে শুধুমাত্র এই দুটো গ্রুপই, হোয়াটসঅ্যাপ গ্রুপ আর হচ্ছে ফেসবুক গ্রুপ, ঠিক আছে? এবং হ্যাঁ আগামী ক্লাস শনিবার হবে, শনিবার রাত 10টায়। আর কোনো কোয়ারি থাকলে বলেন। স্যার, স্যার বিয়োগের যে মেথডটা বুঝালেন আজকে, সেখানে আমি একটা একটু নিজে নিজে ট্রাই করছি আর কি, যে 1000 থেকে 500 বিয়োগের ক্ষেত্রে মেথডটা অ্যাপ্লাই করা যাচ্ছে না। মানে আপনি একটু করে দেখেন, হয়তো আমার ভুল হচ্ছে কিনা। 1000 থেকে কত? 520। 520। জি। আচ্ছা, দেখেন এই যে এই লাস্টের ডিজিট, এটা তো বিয়োগ করার দরকারই নেই, এটা তো এমনি 0 লিখে রাখলেন। এখন এই যে বাকিগুলো করেন, এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 9, 4 আর এটা কত 8। ও আচ্ছা, এখানে লাস্ট এখানে তো কিছু অ্যাপ্লাই করার দরকার নাই, এটা তো এমনি 0 0, তাই না? হ্যাঁ হ্যাঁ মানে এটা তো এমনি 0 0 থেকে 0, এখানে তার পাইনি আর কি। জি হ্যাঁ, স্যার। ঠিক আছে, ওকে। আচ্ছা, ভাই আর কোনো 7 হবে না? ওই 52 ওটা 7 হবে না? এটা এটা তো 10, এটা তো 10, এটা 9 আর এটা 10 না, এটা তো আমি বাইরে, এটা তো বিয়োগের বাইরে, ওটা তো এমনি 0 0 তো 0ই। ওকে, ঠিক আছে। ভাইয়া আমার একটা কোশ্চেন আছে ভাইয়া। হ্যাঁ বলেন। ভাইয়া হচ্ছে মানে 1.5 দিয়ে তো আর কি যে কোনো সংখ্যা গুণ করে দেখাইছেন, কিন্তু 1.2 দিয়ে যদি হয় বা 2.4 এরকম দিয়ে যদি কোনো সংখ্যা গুণ করে, তাহলে কোন মেথডে করব? হ্যাঁ, এটা সামনে পাবো, এটা সামনে পাবো। আজকেই তো স্পিড ক্যালকুলেশন শেষ নাই, স্পিড ক্যালকুলেশনের 7-8টা ক্লাস হবে, আগে সবগুলো করে নেই, ইনশাল্লাহ দেখবেন সব একসাথে মানে গোছানো হয়ে গেছে। আর ঠিক ততটুকুই আমি পড়াবো যতটুকু আপনার দরকার হবে। স্পিড ক্যালকুলেশনের গণিত অলিম্পিয়াডে 60টা ক্লাস নিয়েও শেষ করা যায়নি স্পিড ক্যালকুলেশনের ক্লাসেরটা, কিন্তু ওদের তো ক্যালকুলেশনই দরকার। আপনার ঠিক যতগুলো ক্যালকুলেশন দরকার ঠিক ততগুলোই হবে, এর একটাও কম দিব না ইনশাল্লাহ, ঠিক আছে? সামনে পাবো এটা, ঠিক আছে? আজকে এই পর্যন্ত তাহলে। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।